নেই, তাই তো? ভেরি গুড। তো আজকে আমরা করব টাইপ 8। দেখো, অঙ্ক এখানে শুধু দেখে ভয় খেলে চলবে না, অঙ্কটাতে কি বলেছে সবসময় আমরা ভেবে নিই যে অঙ্ক মানে হচ্ছে একটা ফর্মুলা ফেলবো আর সেটা দিয়ে অঙ্কটা হয়ে যাবে। এই দিনকাল কিন্তু শেষ, এই যুগ কিন্তু শেষ হয়ে গেছে। আগে হতো, এখন তোমাকে কিন্তু বেসিক ভালোভাবে বুঝতে হবে, না হলে কিন্তু তুমি প্রবলেমে পড়ে যাবে। তো মেনলি প্রত্যেকটা অঙ্ক যখন আমার কাছে বুঝবে, প্রথমত তোমরা খাতায় নোটপত্র কিছু করবে না, ঠিক আছে? আমি যে কথাগুলো বলছি সেগুলো তুমি আগে স্টোর করো, তোমার ব্রেনে লোড করো, যে ম্যাচ হচ্ছে কিনা দেখি, আচ্ছা কেন স্যার এটা বললো, তাই না? তো এগুলো ভাবো, দেখবে যখনই তুমি এরকম ভাবা প্র্যাকটিস করবে, অঙ্ক তোমার কাছে কিচ্ছু মনে হবে না। এটা একটা পরীক্ষায় আসা অঙ্ক, ঠিক আছে? তো অঙ্কটা একবার পড়ো। হয়েছে? তো দেখো, বলেছে টোটাল ইনকাম অফ এ বি সি ইজ 60630, মানে এবিসির এবিসি এর মোট আয় এখানে বলে দিয়েছে। মানে এ এর আয়, বি এর আয়, সি এর আয় যদি আমি একসঙ্গে যোগ করি তাহলে এই অ্যামাউন্টটা হয়। এরপর বলেছে এ 80% খরচ করে, এ যা ইনকাম করে তার 80% খরচ করে দেয়। আমি ছোট্ট করে এখানে লিখছি, এ 80% কি করে খরচ করে দেয়, মানে এক্সপেন্ডিচার করে দেয়, খরচ করে দেয়। বি বলেছে 85% খরচ করে দেয়, আর সি 75% খরচ করে দেয়, ঠিক আছে? এরপর বলেছে যদি সঞ্চয়ের অনুপাত 5:6:9 হয়, বলছে যদি এদের সঞ্চয়ের অনুপাতটা 5:6:9 হয়, তাহলে এ কত টাকা ইনকাম করেছে এটা আমাকে বের করতে বলেছে। অঙ্কটা সবার বোঝা গেছে? তাহলে আমি সলভ করি। তো দেখো, প্রথমে আমাকে কি করব, কিভাবে যাব সেটা আগে দেখো। এ যদি 80% খরচ করে ফেলে, তাহলে সেভিংস কত পার্সেন্ট করেছে? তুমি বলবে 20%। বি তাহলে কত সেভিংস করেছে? 15%। সি তাহলে কত সেভিং করেছে? তুমি বলবে 25%। বলতে পারি? এরপর দেখো, এরপর বলেছে না তাদের সেভিংস এর অনুপাতটা হয়েছে 5:6:9। তাহলে দেখো, এর এই 20% সমান হচ্ছে 5, বি এর এই 15% সমান হচ্ছে 6, সি এর এই 25% সমান হচ্ছে 9। কেন করলাম? কারণ এখানে সঞ্চয়ের অনুপাত বলেছে। তো আমি ধরে নিচ্ছি এর সঞ্চয় 5, বি এর সঞ্চয় 6, সি এর সঞ্চয় 9। তাহলে এ যদি 20% সেভিংস করে, সেটার মান যদি 5 হয়, তাহলে সে টোটাল কত ইনকাম করেছে, মানে 100% কত টাকা করেছে? 100%-এর মান কত হবে? 20-কে কত দিয়ে গুণ করলে 100 হয়? তুমি বলবে 5 দিয়ে গুণ করলে। তাহলে 5-কে তুমি 5 দিয়ে গুণ করো, অর্থাৎ 25। বলো এটা নিতে পারলে কিনা। এখন 100% কেন বের করছি হঠাৎ করে? কারণ আমাকে এখানে মোট আয় দিয়ে দিয়েছে, মোট আয় দিয়ে দিয়েছে। তাহলে এর যদি মোট আয়, বি এর যদি মোট আয়, সি এর যদি মোট আয়, বা অনুপাতটা, অ্যাকচুয়ালি আমরা এখানে অনুপাতে পাবো, অনুপাতটা যদি বের করে দিতে পারি, তাহলে আমি এটা সেই হিসাবে ভাগ করে নেব, এর কত, বি এর কত, সি এর কত। তো সেই জন্য আমি এখানে 100% বের করছি। তাহলে এখানে 100% সমান কত হবে? দেখো, 15%-এর মান 6, তাহলে কি করবে? 6/15, এটা ডাইরেক্ট আমি করতে পারছি না, তাহলে 100 মানে কত, ইন্টু 100। কাটাকুটি করো, 3 দিয়ে এটা যাবে, 3 2 6, 3 5 15, 5 20 100, অর্থাৎ 40। সি এর 100% সমান কত হবে? দেখো, 25-কে কত দিয়ে গুণ করলে 100 হয়? তুমি বলে 4 দিয়ে, তাহলে 9-কে 4 দিয়ে গুণ করো, মানে 36। তাহলে এ, বি আর সি এর কত কত করে পাচ্ছি 100%-এর মান? এর পাচ্ছি 25, 20, আর এদিকে 40।
আচ্ছা ঠিকঠাক, সরি 40 না তো 36, 36, 20 কেন হলো, সরি সরি 40 আছে এটা, হ্যাঁ। এর 25, বি এর এখানে 40, আর সি এর এখানে 36, ঠিক আছে। এখন এই অনুপাতটাই আমাকে, এই অনুপাতে ভাগ করতে হবে এই 60,000, কতটা 60,000 না তো 6,06,000, এটাকে ভাগ করতে হবে। তাহলে টোটাল যদি 6 0 6 3 0, এটা টোটাল কতর মান, এটা 25 প্লাস 40 প্লাস 36, তাহলে কত হচ্ছে দেখো, 40, 4 5 11, খাতা রইলো 1 4 8, 8 একে 10, 101 মান হচ্ছে এটা। আমাকে বলেছে এ এর আয় কত, এ এখানে কত 25, ইন্টু 25। এটা তো খুবই সহজ, এভাবে তো আমরা অঙ্ক করেছি অনেক, তাই না। দেন কাটাকুটি করো, দেখো এটা 6 বার চলে যাচ্ছে, মানে 600, 6 এর পাশে 3টে শূন্য, 6 25 150, আর 3টে শূন্য, অর্থাৎ 1.5 লাখ টাকা নাকি, 1.5 লাখ টাকা হচ্ছে এ এর আয়। এরপর বলো কি করা যাবে। দাদা এটা পরীক্ষা দিলে তো ক্যালকুলেশনে ফেসে যাব। কেন ফাঁসবে ক্যালকুলেশনে, কোথায় এই ক্যালকুলেশনটা জটিল বলে তোমার মনে হচ্ছে, একটু বলো আমাকে। জাস্ট কাটাকাটি ওই জায়গাটায়। কোন কাটাকুটি, এখানটাতে, এটা মান বার করতে। তুমি মনে করো, না না মান বার করতে না, এই যে মনে করো তুমি মনে করো জানো 101 দিয়ে কেটে দিলা 6,000 দিয়ে ওকে। কেন, হ্যাঁ। এ বাবা, এটা এটা তোমার, এটা তুমি জানো না, আমি জানি, তুমি জানবে না, দেখো। 101কে 6 দিয়ে গুণ করলে 606, তারপর দেখো আমি এখানে 3টে শূন্য রয়েছে, আমি 3টে শূন্যকে কাটে ইন্টু 1000 করতে পারি, আরে হ্যাঁ কি হুম না, হুম পারি না, হুম হুম। পারি তো। এরপর এটা 101 আছে, এটা তো 6 বার যাবে, তুমি দেখো না, 6 কে 6, 6 কে 6, এখানে রকেট সায়েন্স লেগে গেল নাকি, নো প্রবলেম। যদি এটা দেখো, এগুলো এত বড় অঙ্ক যখনই দেবে, এর কিন্তু ডাটা চেঞ্জ করে না, এটা এমন মানই দেয় যাতে করে কেটে যায়। তো সে সাহস করে কাটাকুটিটা করতে হবে, কারণ অপশনগুলোর দিকে তাকাও, বেশ গোটা গোটা অপশন আছে। এখানে কি কোনো দশমিক অপশন রয়েছে, দশমিকের অপশন নেই, তার মানে এটা কেটে কুটে একটা সহজ সরল সিম্পল একটা ফর্ম বেরিয়ে আসবে। আমি কি বোঝাতে পারলাম। তো হ্যাঁ চলো হ্যাঁ। নেক্সট। এখন এই অঙ্কটাকে বিভিন্ন ভাবে দিতে পারে, এমনটা না যে এই অঙ্কটাই হুবহু দিতে পারে। হয়তো বলে দিল বি এর মান কত, বা বি এর আয় কত, সরি বি এর আয় কত, তখন এখানে 25-এর জায়গায় কত লিখতাম, 40 লিখতাম। সি হ্যাঁ। এর বললে 36 লিখতাম, 36। নিয়ে মান বের করতাম। আবার এরকমও বলে দিতে পারে যে বি এর থেকে কত টাকা বেশি আয় করে। দেখো এখানে আমি একটা কোশ্চেন জুড়ে দিচ্ছি, বি এর থেকে কত টাকা বেশি আয় করে, এটা কি দিতে পারতো না, অবশ্যই দিতে পারতো। বাই হাউ মাচ মানি বি ইনকাম দেন এ, ঠিক আছে, এইভাবে বলতে পারতো, যদিও আমার ইংলিশটা অতটা ভালো নেই, হয়তো গোলমাল হতে পারে। যাই হোক, তখন কত রেশিওর মান বের করতে, এটা বলো আমাকে কমেন্টে, তখন আমরা কত রেশিওর মান বের করতাম যদি বলতো যে বি এর থেকে কত টাকা বেশি আয় করে বের করো, কমেন্টে জানাও তো দেখি। কত রেশিওর মান বলেছি, যাই হোক, ঠিক আছে, তুমি মানটা একবারে বের করে দিয়েছো, নো প্রবলেম। দেখো তখন আমরা 15 রেশিওর মান বের করতাম। তুমি বলবে কেন স্যার 15 রেশিও কেন বের করতাম, 15 রেশিও এখানে কোথাও দেখতে পাচ্ছি না আমি 15 রেশিও, তাহলে আপনি বললেন কি করে। দেখো এ যদি 25 টাকা করে বি করে 40, এ যদি 25 করে বি করে 40, তাহলে বি এর থেকে কত রেশিও বেশি করছে, তুমি এখানেই দেখতে পাচ্ছ 15 রেশিও বেশি করছে, তাই এখানে আমি তখন 15 রেশিওর মান বের করতাম। গট ইট। তো চলো নেক্সট অঙ্ক। দেখো এই অঙ্কগুলো দেখে তোমার হয়তো ভয় লাগতে পারে, বাট অনেকটা ফাস্ট আমি করে দেবো। হ্যালো স্যার। বলো। স্যার বলছি তোমার স্যার 15 বের স্ক্রিনে করবো কোনো তখন মানে একটু স্যার। অঙ্ক দেখতে পাচ্ছি না, আমার অঙ্ক স্ক্রিনে কোনো কিছু দেখা যাচ্ছে না। কি বাকিদের,
হোয়াট অ্যাবাউট আদার্স? ঠিক আছে স্যার। সাইডের পেজটা টানা হবে না? সাইডের পেজটা এখানে আমি একটা উইন্ডো এনেছি, দেখো ওইটা আমার নিজের উইন্ডো, এটা যাবে না তো, আমি সাইড করে দিচ্ছি দেখো। ঠিক আছে। তোমাদের কি সাইড গুলো কেটে যাচ্ছে? কাটবে না তো? এখানে 48 আছে, এখানে স্যার আছে। থাকলে কাট। ভীষণ সমস্যা হচ্ছে, কথা শোনা যাচ্ছে না আর কথা কাটা কাটা আসছে। দেখো নেটওয়ার্কগত সমস্যা আমার এখানে আপাতত নেই। তোমাদের কি কারোর আমার কাছে এরকম কথা যাচ্ছে কেটে কেটে ফেটে ফেটে? না, ঠিক ঠিক আছে স্যার, ঠিক আছে একেবারে। তাহলে এটা তোমার প্রবলেম, তাহলে এটা হ্যালো স্যার, তোমার প্রবলেম। বলছি স্যার বলো কি আগের বলছো বলো। একটু আগের অঙ্কটা একটু দেখান, একটা বলছি ওর। ওই যে স্যার হুম বললেন যে 15 রেসে ধরতে, এবারে আমি ধরলাম যে 60,000 ইন্টু 6,06,000 ইন্টু 15 বাই নিচে কত হবে সেটা? নিচে 101টা সবসময় হবে, আচ্ছা আচ্ছা, আমি কি 101টা ঠিক ফিক্স। আছে। এখানে মানটা চেঞ্জ হবে, এর বললে 25, বি এর বললে 40, সি এর বললে 36, আর বি এর থেকে কত বেশি করলে তখন 15। যদি বলতো বি সি এর থেকে কত বেশি ইনকাম করছে তখন হতো 4। দেখো 40 আর 36 পার্থক্য 4। ঠিক আছে স্যার, ঠিক আছে। আবার এটাও বলতে পারতো যে এ আর বি মিলে কত টাকা ইনকাম করছে, ঠিক আছে। আর এই অঙ্কটাকে যদি আরো একটু কঠিন করার চেষ্টা করতো তাহলে বলে দিত এ কত টাকা খরচ করছে, এ কত টাকা খরচ করেছে বের করো। তাহলে দেখো এ 1,50,000 টাকা ইনকাম করছে আর খরচ করছে তার 80%, তাহলে 1,15,000-এর 80% বের করে দিতে। আবার যদি বলতো যে এ কত টাকা সঞ্চয় করছে, তখন আবার 1,50,000-এর 20% বের করে দিতে। কি করে হচ্ছে? 80% যদি খরচ করে 20% তো ইনকাম সঞ্চয় করবে, তাহলে 1,50,000 টাকা সে আয় করছে, তাহলে তার 20% সঞ্চয় করছে, তাহলে ইন্টু 20%। তাহলে একটা অঙ্ক থেকে কতগুলো অঙ্ক হয়ে গেল? সব অঙ্কগুলো খাতায় লিখে নেবে যদি সমস্যা হয় তো। দেন বলেছে 1 বছর আগে পিঙ্কি ও কামালের আয়ের অনুপাত ছিল 3:4। পিঙ্কি ও কামালের আগের বছরের আয় ও বর্তমান আয়ের অনুপাত হচ্ছে 4:5 ও 2:3। তাহলে তাদের বর্তমান মোট আয় যদি 8,320 টাকা হয়, তাহলে পিঙ্কির বর্তমান আয় কত? না, অঙ্কটা এতটাই বড় মনে হচ্ছে যে শেষেরটা পড়তে গিয়ে প্রথমেরটা ভুলে যাচ্ছ, তাই তো? কিচ্ছু করার দরকার নেই, আগে তুমি তথ্যগুলো লিখে নাও। দেখো আমি কিভাবে শর্টে লিখছি, দেখো পিঙ্কি ও কামালের আয়ের 1 বছর আগের অনুপাত এখানে বলে দিয়েছে। তাহলে আমি এভাবে লিখতে পারি, পিঙ্কি 0 আর কামাল 0, এদের আয়ের অনুপাত আমি এভাবে লিখলাম। এখানে 0টা দিয়ে কি প্রকাশ করছি যে 1 বছর আগে, বা তুমি এখানে -1ও লিখে দিতে পারো। পিঙ্কির 1 বছর আগে, কামালেরও 1 বছর আগের আয়ের অনুপাত 3:4। ঠিক আছে। এরপর কি বলেছে দেখো, পিঙ্কি ও কামালের আগের বছরের আয় ও বর্তমান আয়ের অনুপাত যথাক্রমে 4:5 আর 2:3। মানে পিঙ্কির আগের বছরের আয় আর পিঙ্কির নতুন আয়, মানে এখন আয় বর্তমান নিউ আয়, এদের অনুপাত বলে দিয়েছে একটা 4:5, এটা পিঙ্কির হলো। কামালের আবার বলেছে -1, মানে 1 বছরের আয়, আর কামালের নিউ আয় নিউ আয় বলে দিয়েছে 2:3। এখানে হয়তো ভাষাগত তোমাদের মারপেচ মনে হতে পারে। ইংলিশটা দেখো, দ্য রেশিও বিটুইন দ্য লাস্ট ইয়ার অ্যান্ড দিস ইয়ার ইনকামস আর, মানে আগের বছরের আয় আর বর্তমান আয়, তোমাকে যদি বলে তোমার আগের বছরের আয় আর বর্তমান আয়ের অনুপাত কত, তাহলে তোমারই 1 বছর আগের হবে, তোমারই বর্তমান আয় হবে তখন 4:5, আর এখানে দেখো 2:3। ঠিক আছে। এরপর তাদের বর্তমান আয়ের মোট আয় বলে দিয়েছে 8,320 টাকা। মানে কামালের বা পিঙ্কির বর্তমান আয়, পিঙ্কি নিউ বা প্রেজেন্ট বলতে পারো, আর কামালের নিউ, এদের মোট আয় বলে দিয়েছে 8,320 টাকা। তাহলে পিঙ্কির বর্তমান আয় কত, পিঙ্কির বর্তমান আয় কত সেটা নির্ণয় করতে বলেছে। এখন অঙ্কটার অ্যাপ্রোচটা দেখো কিরকম ভাবে আমরা করব। একটা সিম্পল জিনিস ভাবো, ভালো করে ভাববে। এখানে পিঙ্কির 1 বছর আগে আয় বলে দিয়েছে,
আর এখানেও সেই পিঙ্কির 1 বছর আগের আয় কথা বলা হয়েছে, কিন্তু এখানে দেখো পিঙ্কির 1 বছর আগের আয় 3 টাকা দিয়েছে ধরে নিচ্ছি, আর এখানে দেখো 4 দিয়েছে। এটা তো হতে পারে না, কারণ অনুপাত সমানুপাতে বলেছিলাম একই অঙ্কে একই প্রবলেমে তুমি একবার বলছো পিঙ্কি 1 বছর আগে 100 টাকা ইনকাম করে, আবার অন্য একটা অনুপাতে গিয়ে বলছো পিঙ্কি 1 বছর আগে 200 টাকা ইনকাম করে। এটা তো হতে পারে না, তাহলে এদেরকে সমান করতে হবে, এদেরকে সমান করতে হবে, বলো হ্যাঁ কি না। এই জায়গাটা বুঝতে পারলে? দেখো তাহলে আমি শুধুমাত্র এখন এইটুকুই কাজ হ্যালো স্যার। করছি। হ্যালো হ্যালো বলো স্যার। বলো 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 শুনছি। স্যার দেখুন স্যার, কামালটা 1 বছর আগে 4 রয়েছে উপরে, আর নিচে রয়েছে 2 রয়েছে, তাহলে এটাও কি এক করতে পারি? এটাও এক করতে হবে। প্রথমে বলছি পিঙ্কিরটা বলছি করে নেবো, যেমন হ্যাঁ যেমন দেখো আচ্ছা তুমি যেটা আচ্ছা বলেছো ঠিকই বলেছো। এখানে দেখো কামালের 1 বছর আগে বলেছে, আর এখানে কামালের 1 বছর আগে বলেছে, এটাকেও আমাকে চেঞ্জ করতে হবে, এটাকেও আমাকে চেঞ্জ করতে হবে, এরপরেই চেঞ্জ করবো ওটা। তাহলে দেখো পিঙ্কির 1 বছর আগে, এখন একটা একটা করে কেন যাচ্ছি দেখো, তুমি দুটোকেই একবারে চেঞ্জ করতে পারো না, কারণ অনুপাতকে এই অনুপাতকে যখনই কিছু একটা দিয়ে চেঞ্জ করবে পুরোটাই তো চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো দেখো কিভাবে করবে, দেখো এখানে 4 আছে এখানে 3 আছে, তাহলে আমি 12তে নিয়ে যেতে পারি, খুব সহজেই 12তে নিয়ে যেতে পারি। আরে বলো কিছু হ্যাঁ কি না। হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে এটাকে কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে। তার 4 মানে এটা দিয়ে। হলো 12 আর এটা হলো 16, আর এটাকে আমি 3 দিয়ে গুণ করব, তাহলে এটা হলো 12 আর এটা হলো 15। একটা জিনিস দাঁড়াও। হ্যালো স্যার। বলো। স্যার বলছি আমি পিঙ্কো কামালের আগের বছরের আয় নাকি? হুম হুম হ্যালো স্যার। হুম হুম হ্যাঁ বলছি ওটা তো তাহলে 4:5 হবে, কিন্তু আপনি তো এখানে পিঙ্কি 4:5 দিয়েছেন, আবার এটা বুঝতে পারছি না স্যার। আমি কি কোথাও ভুল লিখেছি? দেখুন না স্যার, বুঝতে পারছি না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। স্যার হুম স্যার ওই যে পিঙ্কি ও কামালের আগের বছরের আয় আর পিঙ্কি ও কামালেরই বর্তমান আয় 4:5 আর 2:3। আপনি যে পিঙ্কি আগের বছরের আয় পিঙ্কি নিউ যেটা লিখেছেন, ওটা কি না দেখো পিঙ্কি এখানে আর যেটা বলেছে না, কামাল এখানে হবে? ভাষাটা হচ্ছে পিঙ্কি ও কামালের আগের বছর আয় ও বর্তমান আয়ের অনুপাত, মানে পিঙ্কির আগের বছর আয় বর্তমান আয়, কামালের আগের বছর আয় বর্তমান আয়, এই অনুপাতটা দিয়ে রেখেছে। না স্যার, ওইটা বলছিলাম পিঙ্কি কামাল, ওই যেটা আগের বছরের আয় 4:5 আর নতুন আয়টা 2:3। হুম আমি বলছি কি স্যার, যে পিঙ্কো কামালের তো আগের বছর আয় তো 4:5 নাকি? না না, না পিঙ্কি ও শুধু পিঙ্কির কামালের আগের আগের বছর আয়? বছর আয় বলে দিয়েছে 1 বছর আগে 3:4। আচ্ছা হ্যাঁ, তারপরটা বলছি স্যার। তারপরটা বলো, এরপর কি বলছো, তোমাদের আমি প্রবলেমটা বুঝতে পারছি না কোথায় হচ্ছে। ঠিক আছে স্যার, পিঙ্কি ও কামালের সেকেন্ড আগের লাইনে বছরের আয় তো 4:5। পিঙ্কি ও না না, পিঙ্কি ও কামালের না, এটাই তো আমি বলছি তোমাকে। দেখো ভালো করে ব্যাপারটা বুঝো, পিঙ্কিটাকে ধরো, কামাল নেই, পিঙ্কির আগের বছর আয় আর বর্তমান আয় নিয়ে 4:5, এটা পিঙ্কির গেল। আর কামালের আগের বছর আয় বর্তমান আয় 2:3, মানে এখানে যে 4 আর 5 দিয়েছে এটা দুটোই পিঙ্কিরই মান, আর এখানে যে 2:3 দিয়েছে এটা দুটোই কামালেরই মান। দ্য রেশিও বিটুইন আচ্ছা বুঝতে দেয়ার পারছি। লাস্ট ইয়ার অ্যান্ড দিস ইয়ার ইনকাম, ইংলিশটা দেখো, দ্য রেশিও বিটুইন দেয়ার লাস্ট ইয়ার, তাদের লাস্ট ইয়ার আয় এবং বর্তমান আয়ের অনুপাত, এরকম হ্যাঁ বলেনি। স্যার, বলো। ওদের দুজনেরই তো রেশিওটা দুজনের দিক থেকেই তো হবে, পিঙ্কি কামাল। এটা না, দুদিকের দিক থেকে কি করে, আমি তো ঠিক তোমাদের এটা হয়তো বুঝতে পারছি না। হ্যাঁ দাদা, স্যার এটা একটু আমি স্যার প্রবলেমই আমি লাগছে। এইটা আমি স্যার এটা বলতে চাইছি যে পিঙ্কি হবে 4 আর মানে কামাল তুমি হবে বলতে 5 চাইছো যে এরকম। এই 4:5 যেটা হবে সেটা পিঙ্কির -1, কামালের -1 নাকি? হ্যাঁ হ্যাঁ, পিঙ্কির হ্যাঁ স্যার, হ্যাঁ -1 আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, হ্যাঁ স্যার এরকম বলতে চাইছি, হ্যাঁ। আর ওই খাতা এটা দেখাবো? খাতায় কি দেখাবে, পাঠাও ছবি তুলে, কি করেছো দেখি।
তাড়াতাড়ি পাঠাও ফার্স্ট। না স্যার করুন, আমি ব্যাক ক্যামেরা করতে পারছি না। আচ্ছা ছাড়ো, দেখো আমি যেটা বলে দিচ্ছি সেটা আগে দেখে নাও, ঠিক আছে? আমি আবার নতুন করে বলছি, দেখো ভালো করে বুঝবে জিনিসটা। ইংলিশটা দিয়ে বলছি, ঠিক আছে? এরপর বাংলাটা আমার হয়তো ভাষাগত সমস্যা হতেও পারে, কারণ আমি নিজে বাংলাটা লিখেছি। দেখো ভালো করে বুঝবে, হ্যাঁ। প্রথমেরটা হলো 1 year ago, 1 বছর আগে, দ্য রেশিও বিটুইন পিঙ্কি অ্যান্ড কামালস ইনকাম। পিঙ্কি এবং 1 বছর আগে পিঙ্কি ও কামালের আয় 3:5। এটাতে কারোর কোনো সমস্যা নেই, এই 3:4 এটাতে কারোর কোনো সমস্যা নেই। এবার সমস্যাটা হচ্ছে তার পরের লাইনটা নিয়ে, তাই তো? দ্য রেশিও বিটুইন দেয়ার লাস্ট ইয়ার অ্যান্ড দিস ইয়ার ইনকাম। তাদের আগের বছর আর বর্তমান ইনকামের অনুপাত যথাক্রমে 4:5, 2:3। এখন তুমি আর আমার মধ্যে তুলনাটা করো, তোমার আর আমার মধ্যে। এখন অন্য কেউ বলছে যে নাজমুলের আগের বছরের ইনকাম আর বর্তমান ইনকামের অনুপাত হচ্ছে এত, আর তোমার আগের বছরের আর বর্তমান ইনকাম হচ্ছে এত। এই লাইনটার মানে হচ্ছে এটা। বুঝতে পারলে? এরপর দ্য রেশিও বিটুইন দেয়ার, তাদের লাস্ট ইয়ার ইনকাম, দিস ইয়ার ইনকাম, মানে পিঙ্কি লাস্ট ইয়ার ইনকাম, পিঙ্কির দিস ইয়ার ইনকাম 4:5। কামালের লাস্ট ইয়ার ইনকাম, কামালের নিউ ইয়ার ইনকাম বা দিস ইয়ার ইনকাম 2:3। বলো এরপর বুঝতে পারলে কিনা? ক্লিয়ার হলো? মানতেই পারছি না। তাহলে তুমি কি বলছো বলো, তাহলে তুমি আমাকে বোঝাও। আচ্ছা আচ্ছা যাদের এই সমস্যা হচ্ছে এই অঙ্কটা থাক, পোস্টপন থাকুক এই অঙ্কটা, ঠিক আছে? পরে দেখছি। ওকে, এরকম দুটো অঙ্ক আছে, ঠিক আছে? এই অঙ্কটা বুঝতে পারলে পরের অঙ্কটা তুমি তাড়াতাড়ি করতে পারবে। ওকে চলো, এই দাদা এই দুটো। করিয়ে দাও না ভিডিওটা, পরে ব্যাকে দেখে যদি বুঝতে পারে তখন করবে, করাও না, অনেকে তো বুঝতে পারছে না। হ্যাঁ, এটা বুঝতে করিয়ে পারছে দাও, এটা করিয়ে দাও। ঠিক আছে, ঠিক হ্যাঁ আছে, ঠিক দাদা আছে, করিয়ে দাও। চলো পারলে চলো দেখি। দুইভাবে ওরা যেভাবে বলছে করা হোক, তাহলে আনসার আসবে যখন তখন তেমনি বোঝাই যাবে কি বলতে চাইছে। ঠিক আছে চলো, দেখো এখানে পিঙ্কির 1 বছর আগে, পিঙ্কির 1 বছর আগে দিয়েছে। এখানে 3:4 আছে, এখানে 3 আছে পিঙ্কির, এখানে আছে 4। তাহলে আমি যেটা প্রথমে শুরু করেছিলাম সেটা একটু ভুল ছিল। আমাকে এখানে যেটা করতে হবে সেটা 3:4 কে ফিক্সড রাখতে হবে। মানে পিঙ্কির 3 যেটা বলেছে, এই 4টাকে আমাকে 3 করতে হবে, তার জন্য যা করার করতে হবে। তাহলে 4কে যদি আমি 3 করি, তাহলে কত দিয়ে গুণ করবো এই ফ্র্যাকশনটাকে, এই অনুপাতটাকে? 4কে 3 করতে হলে প্রথমে 4 দিয়ে ভাগ করো, তারপর 3 দিয়ে গুণ করো। তার মানে 3-এর 4 দিয়ে গুণ করতে হলো, তাহলে 3-এর 4 দিয়ে গুণ করলে এটা 3 হয়ে যাচ্ছে। আর এটাও দেখো 5-এর সঙ্গে 3-এর 4 গুণ করলে 15/4 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পিঙ্কির আগের বছরের ইনকাম, আর পিঙ্কির এটা নিউ ইনকাম। ঠিক আছে, আবার দেখো কেন এটাকে চেঞ্জ করতে পারবো না, তার একটাই রিজন হচ্ছে এখানে দেখো কামালের আবার 1 বছরের আগের ইনকাম বলেছে, আর কামালের বর্তমান ইনকাম বলে দিয়েছে 2:3। এখন যদি এটাকে আমি চেঞ্জ করে দিই, তাহলে 3টা আবার চেঞ্জ হয়ে যাবে। আবার যখন আমি কে এর জন্য চেঞ্জ করব, তখন আবার পি এরটা চেঞ্জ হয়ে যাবে। সেজন্য এটাকে আমি ফিক্সড রাখছি। কামালের তাহলে দেখো আগের বছরের ইনকাম এখানে আছে 4, এখানে আছে 2। তাহলে 4কে আমি তার মানে আমি এই 2কে 4 করতে হবে, আগের সঙ্গে মেলাতে হবে। তাহলে এটাকে আমি তখন 2 দিয়ে গুণ করছি। আর যে মানতে পারছো না আমি তাকে বলছি একটু পরে, দাও। এটা 4 আর এখানে 6। এটা কি? এটা কামালের আগের বছরের ইনকাম আর কামালের নিউ ইনকাম। তাহলে দেখো মিলেছে, কামালের আগের বছর মানে পিঙ্কির আগের বছর আর কামালের আগের বছর 3:4 এটা মিলেছে। এখন আমি কি পাচ্ছি? পিঙ্কির নতুন ইনকাম আর কামালের নতুন ইনকাম, দেখো এখান থেকে আমি তুলে নিতে পারি 15/4, আর এখানে কামালের 6। এটা হচ্ছে প্রেজেন্ট ইনকাম, বর্তমান ইনকাম। এটা আমি একটু সরল করে নিচ্ছি। নিচে 4 আছে, আমি কি করব? 4 দিয়ে এটাকে সবাইকে গুণ করে দিচ্ছি। 4 দিয়ে যদি গুণ করি তাহলে কত হচ্ছে এটা? আচ্ছা 3 দিয়ে তো যাবে, ঠিক আছে 4 দিয়ে আগে গুণটা করে নিই। এখানে 4, এখানে 4, তাহলে এটা হচ্ছে তোমার 15 ×
কেটে যাচ্ছে এটা 15:4/6 3 দিয়ে আবার যাবে 3 5 15 3 8 24 মানে 5:8। তাহলে 8,320টা কি অনুপাতে ভাগ হবে 5:8 এই অনুপাতে ভাগ হবে পিঙ্কির বর্তমান আয় বার করার জন্য আর কামালের বর্তমান আয় বের করার জন্য। ঠিক আছে, এখন পিঙ্কির আয় বের করবো। তাহলে 8 5 13, 13র মান হচ্ছে 8320। তাহলে পিঙ্কির কত হবে 5, এটা 13 দিয়ে ভাগ যাবে, সাহস করে করতে হবে 13 দিয়ে। দাঁড়াও 13 দিয়ে এটা কতবার যাচ্ছে দেখি। 5 13 65, 6 13 78, 6 8 8 8 8 52, 4 13 52 40, 5 যেটা গুণ হবে 0, 5 4 20 0 হাতে রইল 2, 5 30 আর 2 32, 3200 টাকা। ঠিক আছে, এরপর বলো কার কি সমস্যা দেখছি। প্রথমে যেটা তোমরা মানতে পারছো না যে পিঙ্কিরই বলেছে কিনা, তাহলে ভাষাগত হয়তো আমার প্রবলেম আছে বাংলাতে। আমি বাংলাতে যাচ্ছি না, ইংলিশটা দেখে বলো যে কি হচ্ছে প্রবলেমটা। তো আর তুমি যেটা বলছো সেটা আমাকে বুঝিয়ে বলো যে না স্যার এটা এরকম হবে। না দাদা, আমরা বলছিলাম যে মানে একটা মানে যেটা আছে তোমার ওই 4:5, হ্যাঁ, ওটা আমরা ভেবেছি যে এক পিঙ্কির আছে একটা কামালের আছে, আর যেটা 2:3 আছে ওখানেও একটা পিঙ্কির আছে একটা কামালের আছে, এভাবেই ওটা ভাবছিলাম। তো আমি তোমাকে ওই প্রবলেমটা তো বললাম যে এটা ভাবলে, এটা তো বলেনি প্রশ্নে। তাহলে তুমি একবার ভাবো পিঙ্কি আর কামালের আয়ের অনুপাত আগের বছরের, তাহলে 3:4 এখানে দিয়েছে, তাহলে আবার আগের বছরে 4:5ই দেবে। মানে তুমি যেটা বলতে পেরেছো সেটা আমি বুঝতে পেরেছি এরপর। কারণ তুমি যেটা বলছো যে এখানে 4:5টা হচ্ছে পিঙ্কির আগের বছরের আর কামালের আগের বছরের, 2:3টা হচ্ছে পিঙ্কির আগের, সরি 2:3টা হচ্ছে পিঙ্কির বর্তমান কামালের বর্তমান। এটা কিন্তু না, তাহলে তো প্রবলেম হয়ে যাবে। কারণ এখানে 3:4 দিয়েছো, এখানে 4:5, একই অনুপাত একইভাবে রিপ্রেজেন্ট করছো কেন, তাই না? প্রথমটাতে বলে দিয়েছে পিঙ্কি ও কামালের 1 বছর, তাহলে এরকম ভাষাটা হতো 1 বছর আগে পিঙ্কি ও কামালের। তাহলে এইভাবে যখনই যথাক্রমে ব্যাপারটা বলছে তখন কি আসছে দেখো, পিঙ্কির আর কামালের উপরে যথাক্রমটা লাগছে। তাহলে পিঙ্কির যথাক্রমে 4:5, কামালেরও 2:3। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্ক। স্যার বলো বলো। স্যার ওখানে নিউ স্যার দুটা তো অনুপাতে আছে, কিন্তু ধরুন 4:5, মানে আয়ের অনুপাত বলতে আমরা শুধু তো কিরম বুঝবো ওটা, মানে আয় আছে আর কি আছে 4:5? আগের বছরের আয় আর বর্তমান আয়, দেখো 2022-এ একটা আয়, 2021-এ একটা আয়, এই আগের বছর আর বর্তমান আয়ের তুলনাটা এখানে করা হচ্ছে। মানে একজনেরই 2 বছরের আয়ের অনুপাত একই সাথে দেওয়া আছে হ্যাঁ, 4:5। পিঙ্কির আয়েরটা কি হচ্ছে, পিঙ্কি আগের বছরে ইনকাম করতো আর এই বছরে ইনকাম করেছে, এদের দুটো অনুপাত দিয়েছে। ঠিক আছে, সরি হ্যাঁ 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 হ্যাঁ। বর্তমান আয়, হ্যাঁ, আর কামালেরও তাই করেছে, আগের বছরের আর বর্তমান আয়। স্যার হ্যাঁ স্যার। হুম স্যার বলছি কামালের 1 বছর আগের আর কামালের যে নিউ আপনি যেটা করেছেন ওখানে দুইটা মানে গুণ করেছেন, ওটা কিসের সাপেক্ষে করলেন? দেখো এখানে বলেছে পিঙ্কি 1 বছর আগে, কামালের 1 বছর আগে 3:4 ছিল, মানে হুম 2021-এর কথা ভাবো। এখন এখানে বলেছে পিঙ্কির 1 বছর আগে 4 ছিল, কিন্তু ছিল তো 3, তাহলে হ্যাঁ 4কে আমাকে 3 করতে হয়েছে। দেখো এখানে আমি 3 করেছি, তার জন্য 3-এর 4 দিয়ে গুণ করতে হয়েছে। কেন 3 করলাম, কারণ হুম আগে 3 ছিল তাই। এখানে দেখো হুম কামালের 1 বছর আগে ছিল, এখানে বলেছে 4, এখানে বলেছে 2, আচ্ছা আচ্ছা তাহলে স্যার আগে 3-এর 4, 4টে কথা চলে আগের আসলো, ওইটাই তো 4টাকে বুঝলাম আমাকে না। মেলাতে হবে, তো সেজন্য 2 দিয়ে গুণ করতে হলো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এরপর ঠিক আছে। বাকিটা তোমরা রেকর্ড দেখে নেবে, তারপরে যদি না হয় তারপরেও বলবে। স্যার ঠিক আছে, স্যার 3-এর 4টে কিভাবে আসলো স্যার ওটা একটু স্যার যে কোনো একজনেরটাই মেলালে হবে? দুজনকেই তো মেলালাম আমি, একটা পার্টকে মেলাচ্ছি, কারণ পিঙ্কি নিউ আমি জানি না কিছু, কিন্তু কামালের সঙ্গে যে অনুপাত দুটো রয়েছে 3:4, এইটাকে আমি মেলাচ্ছি। কামাল আর পিঙ্কির 1 বছর আগের দিয়েছে সেটার সঙ্গে আমি মেলালাম। ঠিক আছে, তুমি এখানে 5কে কি করে মেলাবে, 5 তো তুমি কার সঙ্গে মেলাবে বলো, কিন্তু 4টা আমি এখান থেকে মেলাতে পারছি, পিঙ্কির 1 বছর আগে, পিঙ্কির 1 বছর আগে, এই জন্য 4 4 আর 3কে আমি এক করলাম। ঠিক আছে, চলো আমি এরপর দেখছি এটা শর্টকাটটা। একটা জিনিস ক্লিয়ারলি ভাবো, দাঁড়াও একটু দাঁড়াও। হুম
এখানে তো করা যাবে না, একটু দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও, এরপর দেখো আমি এক্সাম হলে এটা কিভাবে করবে। আমার এখানে কি দিয়েছে, বর্তমান আয় দিয়েছে, সিম্পল। এবারে তুমি বুঝতে পারবে, আমি জানি। বর্তমান আয় দিয়েছে, কার কার দিয়েছে, পিঙ্কির আর কামালের, এদের যোগফল আমাকে দিয়েছে 8320। এখন তুমি যদি এদের অনুপাতটা বের করতে পারো, যে পিঙ্কির বর্তমান আয় আর কামালের বর্তমান আয়ের অনুপাতটা যদি তুমি বের করতে পারো, তাহলে ওটাকে ভাগ করে দেবে। ঠিক আছে, এখন তুমি এই প্রশ্নের দিকে তাকাও। পিঙ্কির 1 বছর আগে বলেছে 3, আর এখানে 1 বছর আগে বলেছে 4। তাহলে এই 4কে যদি আমি 3 করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, 3/4 দিয়ে গুণ করতে হবে। এই ফ্র্যাকশনটাকে 3/4 দিয়ে গুণ করতে হবে। এখন 3/4 দিয়ে গুণ করা মানে 5কেও আমাকে 3/4 দিয়ে গুণ করতে হবে। আর 5টা কি, পিঙ্কির বর্তমান আয়। তাহলে 5-এর সঙ্গে আমি 3/4 গুণ করব এখানেই। এটা বলো বুঝতে পারলে কিনা। আমি এখানে এই যে 4:5, প্রথমত এটা তুমি বুঝে নাও, এই 4:5, 4টা হচ্ছে পিঙ্কির 1 বছর আগের, আর 5টা হচ্ছে এখন। তাহলে 1 বছর আগের সঙ্গে আমি এখানে পিঙ্কির 1 বছর আগের সমান করলাম, 4কে আমি 3 বানিয়ে দিলাম, তাহলে 5কে 3-4 দিয়ে গুণ করতে হচ্ছে, সেটাই তো পিঙ্কির বর্তমান। এবার কামালে এসো। কামালের বলেছে আগে ছিল 4, কিন্তু এখন এখানে দেখাচ্ছে 2। তার মানে এই 2কে আমাকে 4 করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3কেও আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6। অনুপাতটা পেয়ে গেলাম। কাটাকুটি করো, 3 2 6, 4টে দিয়ে গুণ হবে 8, তাহলে 5:8। তাহলে 8320। আর একবার বলবো, প্রথমত যেটা তোমরা বুঝছো, এই জায়গাটাকে দেখে নাও। 4 আর 5টা কি, 4 আর 5টা হচ্ছে পিঙ্কির 1 বছর আগে, আর 5টা হচ্ছে পিঙ্কির বর্তমান আয়, পিঙ্কির প্রেজেন্ট আয় বা নিউ। এখন পিঙ্কির এখানে বলেছে 1 বছর আগে 3, আর এখানে আছে 4। আর আগে বলেছে 3 আর এখানে বলেছে 4, তাহলে এটাকে সেম করতে হবে। কি করব, 4কে আমি সেম করব। কি করব, 3 করব। তার মানে 5কে কত দিয়ে, 4কে কত দিয়ে গুণ করতে হবে, 4কে যদি আমি 3, এটা আমি অনেকবার বলেছি, আবারও বলছি, যতবার বলবে ততবারই বলতে হবে। 4কে আমি 3 করেছি, তাহলে 4কে প্রথমে 4 দিয়ে ভাগ করো, 1 হলো। এবার 1কে আমি 3 দিয়ে গুণ করলাম, তাহলে অ্যাকচুয়ালি কি করতে হচ্ছে, আমাকে 3/4 দিয়ে গুণ করতে হচ্ছে। তাই এখানে 5কেও আমি 3/4 দিয়ে গুণ করে দিয়েছি, কারণ আমার প্রেজেন্টটা নিয়ে দরকার। সেম কেসটা করছি কামালের ক্ষেত্রেই, 2 দিয়ে গুণ করেছি। এই 5:8। এবার 8320কে তুমি 5:8-এ ব্রেক করে কার কোনটা পড়ছে দেখে নাও। চলো নেক্সট। এখানে দেখো, যদি তাদের আগের বছরের আয়ের মোট আয় বলে দিয়েছে, দেখো 1800 টাকা, এখানে আগের বছরের আয় বলে দিয়েছে, এ আর বি এর আগের বছরের আয় বলে দিয়েছে। তার মানে এর 1 বছর আগে আর বি এর 1 বছর আগের অনুপাতটা যদি বের করতে পারি, তাহলে এই 1800কে আমি সেই অনুপাতে ব্রেক করে দেবো। হ্যাঁ কি না? তাহলে দেখো, এখন এখানে বলেছে এ ও বি এর আয়ের অনুপাত, এটা আগের বছর বা 1 বছর আগের এ ও বি এর আয়ের অনুপাত দিয়েছে 2:3। মানে এর হচ্ছে 2, বি এর হচ্ছে 3, এটা 1 বছর আগে। এরপর দেখো এখানে আবার বলেছে তাদের আগের বছরের আয় ও বর্তমান আয়ের অনুপাত যথাক্রমে 3:4, 4:5। আচ্ছা, দ্য রেশিও অফ ইনকাম অফ দ্য লাস্ট ইয়ার, দ্য 1 মিনিট, the sum of their last year income. Actually, if the sum of their last year income, the ratio of the income in B is 2:3, the ratio of the last year income and present income 3:4, 4:5.
তাহলে আমাকে কোনটা সেম করতে হবে সেটা হচ্ছে মেন ব্যাপার। দেখো এখানে একটা জিনিস অঙ্কটাকে কেমন ভাবে টুইস্ট করেছে দেখো। আমার দরকার এর 1 বছর আগের ইনকাম, বি এর 1 বছর আগের ইনকাম, তাই তো? এই অনুপাতটা কিন্তু প্রশ্নে সরাসরি দিয়েই দিয়েছে দেখো, 2:3। আর হ্যাঁ কি না, এর 1 বছর আগের ইনকাম, বি এর 1 বছর আগের ইনকাম 2:3 দিয়েই দিয়েছে। তাহলে 1800টাকে আমি কেন কষ্ট করতে যাবো, 2:3 ভাগ করে দেবো অনুপাতে। তাহলে দেখো 6-এর মান হচ্ছে 1800, মানে তাহলে 2-এর মান কত হবে, ভাগ কাটাকুটি করে দিচ্ছি, এটা 300 হচ্ছে। 1-এর মান হচ্ছে 300, তাহলে 2-এর মান মানে 600, তাহলে এর 1 বছর আগে হচ্ছে 600, বি এর 1 বছর আগে কত হবে 1800, সরি 3 দিয়ে গুণ করলে 900, ভুল হলো, ঠিক হলো? 3 2 6, 5 হবে স্যার, স্যার 5 ও হবে, হ্যাঁ 5 এটা 5, 5 কোনটা 5 হবে? নিচে নিচে ওই যে 3 থেকে ওহো 5 যোগ করলে 5 হবে, সরি সরি সরি, 5 হবে না। তাহলে 1-এর মান হচ্ছে 18, 3 18, ধর 18 2 36, 360। 1-এর মান হচ্ছে 360, তাহলে এর লাস্ট ইয়ার হচ্ছে 360 ইন্টু 2 মানে 720। আর বি এর কত হচ্ছে দেখো, 3 দিয়ে গুণ করলে 0, 318 3 10 108। এটা হচ্ছে যে আগের বছরের ইনকাম, কিন্তু প্রশ্নে কি চেয়েছে দেখো, বর্তমান আয়ের পার্থক্য কত জানতে চেয়েছে, তাদের বর্তমান আয়ের পার্থক্য কত জানতে চেয়েছে। তাহলে এখন আমার কাজ হবে অনুপাতগুলোকে সেম করা, মানে এর প্রেজেন্ট বা এর নিউ আর বি এর নিউ, এই অনুপাতটা আমাকে বের করতে হবে। এরপর কি করে বের করবে দেখো, এখানে বলেছে এর 3 আর এখানে বলেছে এর 2, তাহলে 3কে আমি 2 করব, কত দিয়ে গুণ করবে 2/3 দিয়ে, তার মানে 4কেও আমাকে 2/3 দিয়ে গুণ করতে হবে, এটা হলো নিউ। আবার এখানে দেখো বি এর আগে বলেছিল 3, এখন বলছে 4, তাহলে আমি 4কে কি করব 3 করব, তাহলে 4কে 3 করতে হলে কি করতে হবে 3/4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5কেও আমি 3/4 দিয়ে গুণ করব। বলো এটা তুমি বুঝতে পারলে কিনা, একটু আমাকে কনফার্ম করে বলো তাড়াতাড়ি। এটা হচ্ছে 8/3 আর এটা হচ্ছে 15/4। এখন এই অনুপাতটা কেন বের করলাম, কারণ আমাকে বলেছে তাদের বর্তমান আয়ের পার্থক্যটা কত। তাহলে এটাকে আমি পার্থক্য নির্ণয় করছি, 8-3 মাইনাস 15/4, পার্থক্য করলে কত হয় বিয়োগ যদি করি আমি, এখানে মাইনাস করে দিচ্ছি। স্টেপগুলো দেখবে হ্যাঁ, আর ভিডিওটা দেখবে তাহলে বুঝবে। 4 32, এখানে 3 15 45, তাহলে বাদ দিলে কত হচ্ছে এটা 13, মাইনাসটা নেবো না, ঠিক আছে, আমি পার্থক্য নির্ণয় করছি। 13/12 রেশিও, 13/12 রেশিও। তাহলে 1 রেশিওর মান কত ছিল আগে 360, 1 রেশিওর মান ছিল 360, তাহলে 13/12 রেশিওর মান কত হবে 360 গণিত, এগুলো হচ্ছে সিজিএল এর অঙ্ক, এগুলো নর্মাল পরীক্ষাতে দেবে না, প্রথমত কেটে দিতে পারে। 12 দিয়ে 11 3 12 36 30 90, এদের পার্থক্য হচ্ছে 390 টাকা। এটা তোমরা আগে দেখে নাও, এখন বুঝতে না পারলেও তুমি রেকর্ড ভিডিওটা দেখবে, 2-3 বার প্লে করে দেখবে, তারপরে বলবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি এটা নিয়ে আর সময় নষ্ট করছি না, ক্লাসটা আমি একদমই আগাতে পারছি না, ঠিক আছে? যদি বুঝতে অসুবিধা হয় নো প্রবলেম, থাকুক এইখানেই রাখো তোমরা। হ্যাঁ, ভিডিওটা দেখবে ধীরে সুস্থে, তারপরে আমাকে বলবে যে স্যার আরেকবার বলে দিতে, ঠিক আছে? কারণ একটু ভজকট হয়েছে আমি বুঝতে পারছি তোমাদের। তো চলো এই অঙ্কটা দেখো, পড়ো। টাইপ 9-এ যাচ্ছি আমরা। একটু লেভেলটা আমি হার্ড করেছি এখানে ইচ্ছাকৃতভাবে। করেছো? বলেছে দুটি একই দৈর্ঘ্যের মোমবাতি, ইম্পর্টেন্ট, একই দৈর্ঘ্য বলে দিয়েছে, যথাক্রমে 8 ঘন্টা ও 6 ঘন্টায় সম্পূর্ণ পুড়ে যায়। দুটো মোমবাতি আছে যাদের দৈর্ঘ্য সেম, দৈর্ঘ্যটা সেম, একটা 8 ঘন্টায় সম্পূর্ণ পুড়ে যায়,
একটা 6 ঘন্টায় সম্পূর্ণ পুড়ে যায়। এখন তোমরা ভাবো চিন্তা করে যে এটা কখনো সম্ভব হতে পারে? দুটো একই হাইটের একই দৈর্ঘ্যের মোমবাতি রয়েছে, একটা পুড়তে 8 ঘন্টা সময় নিচ্ছে আর একটা পুড়তে 6 ঘন্টা সময় নিচ্ছে। যদি হয় তাহলে কখন হবে পসিবলটা? পোস্ত যদি আলাদা হয়, হ্যাঁ, এখানে প্রস্থ না, অ্যাকচুয়ালি মোটা। ওই তো ওই যদি তুমি দৈর্ঘ্য একটা যেহেতু সরু পোস্ত মোমবাতি বললাম। নাও আর একটা মোটা মোমবাতি নাও, তাহলে সরু মোমবাতিটা তাড়াতাড়ি পুড়ে যাবে, মানে 6 ঘন্টায় পুড়ে যাবে, আর মোটাটা বেশি সময় নেবে। তার মানে ভাষাটা ঠিক আছে, তাই তো? ওটাতে আমি আসছি না, জাস্ট জিজ্ঞাসা করলাম, ঠিক আছে? ওটা আমাদের নিয়ে কোনো কাজ নেই। এরপর বলেছে যদি তাদেরকে একই সঙ্গে জ্বালানো হয়। এরপর তুমি মোমবাতিগুলোর একটা ঘটনা বলে দিয়েছে যে আলাদা আলাদা করে যদি এদেরকে আমি জ্বালিয়ে দিই তাহলে একটা 8 ঘন্টায় সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় আর একটা 6 ঘন্টায় পুড়ে ছাই হয়। বলছে যদি তাদেরকে একসঙ্গে লাইট আপ করে দিয়েছে, একসঙ্গে জ্বালাচ্ছে, বলছে তাহলে কতক্ষণ পর প্রথম মোমবাতির দৈর্ঘ্য দ্বিতীয় মোমবাতির দৈর্ঘ্যের দ্বিগুণ হবে? কতক্ষণ জ্বলার পর প্রথম মোমবাতির দৈর্ঘ্য দ্বিতীয় মোমবাতির দৈর্ঘ্যের দ্বিগুণ হবে? কি মনে হচ্ছে, কান মতো দিয়ে গেল নাকি অঙ্কটা? আর এখানে কি করে অনুপাত সমানুপাতি বা কি করে এলো? এগুলো একটা পরীক্ষায় আসা অঙ্ক, খুব ইন্টারেস্টিং। দেখো তোমরা বুঝতে পারবে আই থিঙ্ক। ভালো করে প্রথমেই দেখে নাও যে এদের লেন্থ কিন্তু সেম বলেছে। একটা 8 ঘন্টায় সম্পূর্ণ পুড়ে যায়, একটা 6 ঘন্টায় সম্পূর্ণ পুড়ে যায়। প্রসেসগুলো দেখবে। আমি ধরে নিচ্ছি যে এদের লেন্থ হচ্ছে প্রত্যেকের, এদের লসাগু 24 সেন্টিমিটার করে বা 24 মিটার করে করলাম। আমি প্রত্যেকটা লেন্থ ধরে নিলাম 24 সেন্টিমিটার। যে 8 ঘন্টায় পুড়ছে তারও লেন্থ 24, যে 6 ঘন্টায় পুড়ছে তারও লেন্থ হাইট 24। কেন ধরলাম একটু পরে বুঝতে পারবে। স্যার স্যার 24টা কেন ধরলাম? একটু পরেই বলছি আমি। কারণ কেন ধরলাম এটার একটা রিজন হচ্ছে তাদেরকে এখানে বলে দিয়েছে একই দৈর্ঘ্যের মোমবাতি। প্রথমত বলে দিয়েছে একই দৈর্ঘ্যের মোমবাতি। ওর কেন ধরলাম দেখো, কারণ দেখো যখন কোনো মোমবাতি পুড়ে এরা কিন্তু একটা নির্দিষ্ট হারে পুড়ে যায়। মানে 1 ঘন্টা পুড়ে হয়তো 1 ঘন্টা পরে 2 সেন্টিমিটার কমে গেল, মানে পুড়লো, বা 2 ঘন্টা পরে 4 সেন্টিমিটার কমলো, এরকম একটা নির্দিষ্ট হারে কমে। তো তাদের একটা নির্দিষ্ট বেগে, মানে 1 ঘন্টা পরে তুমি যদি দেখো অর্ধেক, 2 ঘন্টা পরে দেখবে পুরোটা নিভে গেছে। এটাই তো হবে, তাই না? তো সেই জন্য মানে আমি কি হারে কি গতিবেগে পুড়ছে সেটা নির্ণয় করব। মানে দেখো যার হাইট 24 সেন্টিমিটার, সে যদি 8 ঘন্টা পুড়তে সময় নেয় তাহলে সে ঘন্টায় কত সেন্টিমিটার করে পুড়ে যাচ্ছে? তুমি বলবে 3 সেন্টিমিটার প্রতি ঘন্টায় সে পুড়ে যাচ্ছে। মানে 1 ঘন্টা পুড়লে তার 3 সেন্টিমিটার হাইট কমে যাবে। 1 ঘন্টা পুড়লে তার 3 সেন্টিমিটার হাইট কমে যাবে। পরের 1 ঘন্টায় আবার 3 সেন্টিমিটার, তারপরের 1 ঘন্টায় আবার 3 সেন্টিমিটার, এভাবে কমে কমে যাচ্ছে। এটা কার প্রথমটার গেল। দ্বিতীয়টার তাহলে কি হবে? 4 সেন্টিমিটার/ঘন্টা। মানে পুরার হার, বার্ন হওয়ার হারটা আমি এখানে বের করলাম। এতদূর ক্লিয়ার হয়েছে সবার? অ্যালিগেশনের মতন চলে আসছে। না না, অ্যালিগেশনের মতো দেখতেই, অ্যালিগেশনের মতো আমি এভাবে লিখলাম, তুমি এখানে লিখতে পারো 3 সেন্টিমিটার/হাইট, আর এখানে 4 সেন্টিমিটার/হাইট, এখানে এটা মুছে দিতে পারো, তাহলে তুমি বলবে এটা তো সেই সময় ও কার্যের মতো অঙ্ক হয়ে গেল, তাই না? এরকম না, লজিকটা হচ্ছে যে যেমন ভাবে তুমি রিপ্রেজেন্ট করো, নো প্রবলেম। এতদূর সবার ঠিক আছে, তাই তো? এখন প্রশ্নে আমি কি বলেছি, কি জানতে চেয়েছে, বলছে কতক্ষণ পর প্রথম মোমবাতির দৈর্ঘ্য দ্বিতীয় মোমবাতির দৈর্ঘ্যের দ্বিগুণ হবে। আমি ধরে নিচ্ছি যে x ঘন্টা পুড়ে যাবার পর প্রথম মোমবাতির দৈর্ঘ্যটা দ্বিতীয় মোমবাতির দৈর্ঘ্যের দ্বিগুণ হবে x ঘন্টা পর। তো এখন দেখো ভালো করে বুঝবে। এখন দেখো প্রথম মোমবাতিটা যদি x ঘন্টা ধরে জ্বলে, প্রথম মোমবাতিটা যদি x ঘন্টা ধরে জ্বলে তাহলে সে কত সেন্টিমিটার পুড়ে যাবে? 3 সেন্টিমিটার প্রতি ঘন্টায়। তাহলে সে 3x সেন্টিমিটার পুড়ে যাবে। তাহলে থাকবে কতক্ষণ, থাকবে কত সেন্টিমিটার? তুমি বলবে তার হাইট তো 24,
তাহলে 24 মাইনাস 3x, বলো হ্যাঁ কি না? কারণ কি, প্রথমটা বলেছে দ্বিতীয়টার দ্বিগুণ হবে। এরপরে দেখো, তাহলে দ্বিতীয়টা কতক্ষণ, মানে দ্বিতীয়টা কতটা পড়ে থাকবে? দ্বিতীয় মোমবাতিটা সে তো 4 সেন্টিমিটার পার হাইট পার ঘন্টাতে করছে, তাহলে x ঘন্টায় সে 4x সেন্টিমিটার পুড়ে যাবে, তাহলে তার থাকছে কত? 24 মাইনাস 4x। আর এটাই বলেছে দ্বিগুণ হবে, তাই 2। এরপর তুমি এখানে কাটাকুটি করে x এর মান বের করে দাও, উত্তর চলে আসবে 24 মাইনাস 3x সমান 48 মাইনাস 8x। তাহলে দেখো 5x সমান হচ্ছে কত? 24। তাহলে x সমান কত হবে? 24/5 ঘন্টা। তার মানে 5 4 ঘন্টা, আর এদিকে 4/5, 4/5 ঘন্টা মানে কত? এটাকে 60 দিয়ে গুণ করো, 5 12 60, 4 12 48, 48 মিনিট। বলো এটা কার কোথায় সমস্যা হয়েছে? স্যার হ্যালো স্যার, বলো। হ্যাঁ, বলছি এদিকটা বলুন না যে 2 ইন্টু ব্যালেন্সের ডান দিকটা 2 ইন্টু 24 মাইনাস 4x থেকে আনলেন, একটু বলুন। দেখো, আমার এখানে প্রশ্নে বলেছে যে x ঘন্টা মানে কিছুক্ষণ পরে প্রথম মোমবাতিটার দৈর্ঘ্য দ্বিতীয় মোমবাতিটার দ্বিগুণ হবে। তাহলে দ্বিগুণ হবে মানে এটা কি? মানে x ঘন্টা পর প্রথম মোমবাতিটার কিছুটা অংশ পড়ে থাকবে, আবার x ঘন্টা পর কিছু ঘন্টা পর দ্বিতীয় মোমবাতিটার কিছুটা অংশ পড়ে থাকবে। বলছে এখন আমি দেখছি কি, যে প্রথম মোমবাতিটার দৈর্ঘ্য দ্বিতীয় মোমবাতিটার দ্বিগুণ হয়ে গেছে, তো সেজন্য লিখেছি ফার্স্ট মোমবাতি তার দৈর্ঘ্যটা দ্বিগুণ হচ্ছে 2 ইন্টু সেকেন্ড মোমবাতি। এখানে কি কতটা থাকছে, কতটা পুড়ে যাচ্ছে না, কতটা থাকছে। এখন প্রথম মোমবাতিটা x ঘন্টা চললে তুমি বলবে সে 3x সেন্টিমিটার পুড়ে যাবে, 3x সেন্টিমিটার পুড়ে যাবে। তার হাইট তো ছিল কত? 24 সেন্টিমিটার। তাহলে 24 মাইনাস 3x, এটা তার এখন পড়ে থাকছে। আবার দ্বিতীয়টা তখন কি হবে? দ্বিতীয় মোমবাতিটা 4 সেন্টিমিটার করে ঘন্টায় পুড়ে যায়, তাহলে x ঘন্টায় 4x সেন্টিমিটার পুড়ে যাবে। তাহলে সে কতটা পড়ে থাকবে? 24 মাইনাস 4x পড়ে থাকবে। এটা তো দ্বিগুণ হবে, তো এই দুইটা এখানে চলে এলো আর কি। নিয়ে এরপর কাটাকুটি করে x এর মান। দ্বিগুণ কোনটা হবে স্যার? দ্বিগুণ কোনটা হবে, দ্বিতীয়টা না প্রথমটা? কোনটা বলেছে এইখানটা? ওই দ্বিতীয়, প্রথম ও আচ্ছা মোমবাতির আচ্ছা, দৈর্ঘ্য। 2 গুণটা বুঝতে পারছো না তাই তো? দ্বিগুণ কোনটা বলতে চেয়েছে, কোনটা হ্যাঁ দেখো, দ্বিগুণ? উম, না না, দেখো ভালো করে বুঝবে। আমি বলছি যে তোমার কাছে যা টাকা রয়েছে, মানে আমার কাছে যা টাকা রয়েছে, আমার দ্বিগুণ টাকা তোমার কাছে আছে। আমার কাছে যা টাকা রয়েছে, তোমার নামটা কি বলো? অতনু। অতনু। হ্যাঁ, অতনু। আমি বললাম যে অতনুর কাছে যা টাকা রয়েছে সেই টাকাটা নাজমুলের দ্বিগুণ টাকা। তাহলে তুমি কার সঙ্গে দুইটা গুণ করবে? ধরো আমার কাছে 20 টাকা রয়েছে, তাহলে তোমার কাছে কত টাকা থাকবে? 40। 40 টাকা। তাহলে 2 গুণটা তুমি কার সঙ্গে করছো? আমার সাথে। আমার সঙ্গে, মানে নাজমুলের সঙ্গে করছো, নাজমুলের কাছে। হুম। আর এখানে বলেছে হ্যাঁ। প্রথম মোমবাতিটা দ্বিতীয় মোমবাতির দ্বিগুণ হবে, তাহলে তুমি কার সঙ্গে 2 গুণ করবে? প্রথম মোমবাতির দৈর্ঘ্য দ্বিতীয় মোমবাতির দৈর্ঘ্যের দ্বিগুণ হবে, দ্বিতীয় মোমবাতির সঙ্গে 2 হ্যাঁ গুণ করতে হবে ব্যালেন্স করার জন্য, হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ, না? ঠিক ঠিক, বুঝেছি। হুম হুম। ঠিক আছে, তো এটা গেছে সবার। এভাবেই করতে হবে, কোনো শর্টকাট আমার রুল নেই। তবে আমি যেটা পরীক্ষার খাতায় করতাম, সেই অঙ্কটা স্টেপ জাম্প করে আমি এই লাইন থেকে তুলতাম। বা এইগুলো করতে তোমার খুব একটা বেশি সময় লাগবে না যদি তুমি বিষয়টা বোঝো। ঠিক আছে, হয়তো লাগবে 1.5 মিনিট, 2 মিনিট লাগবে ম্যাক্সিমাম। তবে স্যার ক্যালকুলেশন তোমাকেই প্রাইমারিতে করতে হবে। এইরকম অঙ্ক দেয়? তো না দেওয়ার কি রয়েছে? প্রাইমারি না, এগুলো সব এক্সামের জন্যই কম্পিটেবল। ঠিক আছে, প্রাইমারিতে তো অনুপাত সমানুপাত থেকে দেয়ই না অঙ্ক, যদি আমি আগের বছরের তুলনা করি। কিন্তু তাই বলে কি করবে না? কারণ 3টে চ্যাপ্টার আমি তোমাদের ভালো করে করাবো বলেছিলাম। একটা হচ্ছে পার্সেন্টেজ, একটা হচ্ছে অনুপাত সমানুপাত, আর একটা হচ্ছে মিক্সচার এলিগেশন। ঠিক আছে, এগুলো হ্যালো করে রাখো। দাদা, বলো।
বলছি লাস্টের একবার 24/5 থেকে যে ভাগটা করলেন ওটা আরেকবার বলে দিন আচ্ছা না। দেখো, মানে 4 হুম 48 বলছি কিভাবে এলো আমি বুঝতে পারলাম না। 24/5 ঘন্টা। আমি এখন 24কে 5 দিয়ে যদি ভাগ করি, যে 5 4 20, 4 ভাগশেষ থাকছে, তাই তো? তাহলে মানে দেখো, বা এটাকে তুমি যদি অপ্রকৃত ভগ্নাংশ করো, মানে 4 পূর্ণ 4/5 ঘন্টা, এটাই তো বলবে। তার মানেটা কি? এই 4 পূর্ণ কথাটার যখন আমরা বলি, এটার অর্থ হচ্ছে 4 কমপ্লিট, 4 একটা সম্পূর্ণ ঘন্টা, মানে 4 ঘন্টা, আর এদিকে 4/5 ঘন্টা। ঠিক আছে? তার মানে এটাকে আমি লিখতে পারি 4 ঘন্টা প্লাস 4/5 ঘন্টা, এভাবে ভাঙতে পারি। আমার কাছে 1.5 টাকা রয়েছে বা 2.5 টাকা রয়েছে, তার মানেটা কি? 2 টাকা সম্পূর্ণ রয়েছে আর একটা হাফ রয়েছে, মানে 50 পয়সা রয়েছে। এভাবেই তো ভাবি, তাহলে 2 টাকা প্লাস 50 পয়সা আমরা বলতে পারবো না 2.5 টাকা? ঠিক তেমনই 4 পূর্ণ 4/5 মানে 4 প্লাস 4/5, এটা হবে যখন আমরা ভগ্নাংশ করাবো। ঠিক আছে? তো দেখো, আচ্ছা তাহলে আমি বলতে পারি 4 ঘন্টা তো ঠিক আছে, তাহলে 4/5 ঘন্টা সমান কত মিনিট? কারণ তুমি অপশনে এরকম উত্তর পাবে না যে 4 ঘন্টা 4/5 ঘন্টা। তাহলে এই ঘন্টাকে যদি আমি মিনিট করতে যাই, তুমি কি করবে? 60 দিয়ে গুণ করবে। তাহলে 5 12 60, 4 12 48, এটা হয়ে গেছে এখন মিনিটে। তো এইভাবেই এটা এসেছে। আচ্ছা এখানটাই বুঝতে পারছিলাম না 48 ঠিক মিনিট আছে, এলো কোথা থেকে। নো প্রবলেম। দেখো এরকম একটা অঙ্ক রয়েছে, সেম অঙ্ক, তোমরা আগের অঙ্কটা করবে নি, এই অঙ্কটা সলভ করার চেষ্টা করবে। এটার উত্তরটা আমি বলে দিচ্ছি, 5 ঘন্টা 36 মিনিট হবে। ঠিক আছে, বাড়িতে ট্রাই করবে। এরপর আসছি আমি টাইপ 10। খুব ভালো করে দেখবে, এই অঙ্কগুলো কিন্তু প্রায় দেয়। আগের যে অঙ্কগুলো করলাম সেগুলো হচ্ছে সিজিএল এর মেন্সের অঙ্ক। সিজিএল যারা দেবে, সিএইচএসএল কেন্দ্র সরকারের, বা ডাব্লিউবিসিএস এর মেন্সের অঙ্ক বলতে পারি, কারণ ওগুলো একটু অন্য ধরনের দেয়। আর যে সমস্ত অঙ্ক সচরাচর ওয়েস্ট বেঙ্গলে দেখা যায় বিভিন্ন এক্সামে, সেগুলো হচ্ছে কয়েন দিয়ে অঙ্ক। অনুপাত সমানুপাতের একটা ইম্পর্টেন্ট, মানে কি বলবো, টাইপ বলতে পারো। কয়েন, মুদ্রা, একটা ব্যাগে কিছু মুদ্রা থাকবে, তার একটা ক্যালকুলেশন আমাদেরকে দেবে। তো অনেক সময় আমরা এটা ভুল করি যে কি হবে, কত দিয়ে করব, কি করব না করব। হ্যাঁ বলো। বললাম ডাব্লিউবিতে দিয়েছিল মনে হয় একটা। এরকম অঙ্ক প্রায় দেয়। তো দেখো, প্রথমে আমি তোমাদের বেসিকটা বলছি। টাকা পয়সার হিসাব যদিও আমরা ভালোই জানি, তারপরেও বলবো, কারণ এখানে সেই আদিম যুগের টাকা পয়সার হিসাব হবে। 10 পয়সা, 25 পয়সা, 50 পয়সা, আর এখনকার মতো 1 টাকা দিয়ে বা 2 টাকা দিয়ে শুরু হবে না। দেখো ভালো করে বুঝে নেবে, 1 টাকা মানে আমরা সবাই জানি 100 পয়সা, আর একবার বললাম। আর আগেতে কি কি ছিল বাজারে? 10 পয়সা ছিল। স্ক্রিনে তো প্রশ্নই দেখা যাচ্ছে না। এই স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন তো ঠিক আছে। স্ক্রিনে প্রশ্ন দেখা যাচ্ছে না। কেটে জয়েন হও। বাকিদেরও কি সেম? বলছি কোয়েশ্চেনটা কি তুলে নিয়েছেন? মানে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি ও না। আচ্ছা, কোশ্চেনটা বাদ হ্যাঁ দাও, আমি এখন বেসিক পড়াচ্ছি। আচ্ছা এটা বুঝলে তুমি কোশ্চেনগুলো এমনিতেই করতে পারবে, কারণ আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়ে যায় পরীক্ষার হলে, যে কি করব না করব, সেটা আমি ভালোভাবে ক্লিয়ার করছি। কোশ্চেনটা তো আমি পরে করাচ্ছি। 50 পয়সা। দেখো, এখানে যে প্রবলেমগুলো দেবে, এই প্রবলেমগুলো জানার জন্য তোমাকে এই জিনিসটা ভালো মতন বুঝতে হবে। এখন তোমাকে যদি বলা হয় যে একটা ব্যাগে 1 টাকা রয়েছে, মাত্র 1 টাকা রয়েছে, এবং সেই ব্যাগটাতে 1 টাকার কটা কয়েন থাকতে পারে? 1 টাকার কটা কয়েন থাকতে পারে? তুমি বলবে একটি কয়েন থাকবে 1 টাকার, একটি 1 টাকার কয়েন থাকবে। একটা ব্যাগে যদি 1 টাকা থাকে, সেখানে একমাত্র একটি 1 টাকার কয়েন আমি রাখতে পারবো। কিন্তু তোমাকে যদি বলে যে 10 পয়সার কয়েন ওই ব্যাগে কতগুলো রয়েছে, একটা ব্যাগে 1 টাকা রয়েছে, তাহলে 10 পয়সার কতগুলো কয়েন ওই ব্যাগে রয়েছে, কি করে বলবে? বা কটা রয়েছে 10টি। বলো তো? 10টা। কেন? কারণ আমরা জানি 1 টাকা মানে 10 পয়সা, তাহলে 10 পয়সা করে যদি প্রত্যেকটা মুদ্রার ভ্যালু হয়, তাহলে আমাকে 10টি কয়েন রাখতে হবে, তাহলেই আমার 100 পয়সা হবে এবং 1 টাকা বলতে পারবো। আর যদি 25 পয়সা বলি, তাহলে বলবো 4টা আছে।
আর যদি 50 পয়সা বলি তাহলে বলবো 2টি আছে। তার মানে আমি বলতে পারি যে 1 টাকার কয়েন একটা, 1 টাকা দিয়ে যদি আমি পূর্ণ করতে চাই তাহলে একটি থাকবে। আবার 1 টাকাটা যদি আমি 10 পয়সা দিয়ে পূর্ণ করতে চাই তাহলে আমাকে 10টা কয়েন রাখতে হবে। বা বলতে পারি 1 টাকা মানে 10টি 10 পয়সার কয়েন, 2 টাকা মানে 4টি 25 পয়সার কয়েন, আর সরি 1 টাকা মানে 10টি 10 পয়সার কয়েন, 1 টাকা মানে 4টি 25 পয়সার কয়েন, আর 1 টাকা মানে 2টি 50 পয়সার কয়েন। আরো অন্যভাবে বলছি, দেখো 10টা 10 পয়সার কয়েন দিয়ে 1 টাকা তৈরি হয়, 4টা 25 পয়সার কয়েন দিয়ে 1 টাকা তৈরি হয়, আর 2টো 50 পয়সার কয়েন দিয়ে 1 টাকা তৈরি হয়। এটা আমরা সবাই জানতাম, তারপরেও আমি একবার বললাম। এরপর দেখো অঙ্কে যাচ্ছি আমি। আরেকটা জিনিস এটা হচ্ছে, তাহলে দেখো কোনো একটা ব্যাগে কত টাকা রয়েছে সেটা যদি আমি বের করতে পারি, মানে বের করতে যদি বের করতে চাই, তাহলে আমাকে কি কি সংখ্যা জানতে হবে, যে কটি কয়েন আছে আর কত পয়সার কয়েন আছে, এদের যদি আমি গুণ করে দিই তাহলেই বলতে পারবো যে ওখানে এত টাকা রয়েছে। মানে পয়সার সঙ্গে বা ভ্যালুর সঙ্গে, অ্যাকচুয়ালি এগুলো ভ্যালু, এই 10 পয়সা 25 পয়সা 50 পয়সা হচ্ছে কয়েনের ভ্যালু, আর 10টি 4টি এটা হচ্ছে নাম্বার অফ কয়েন্স, কয়েনের সংখ্যা। তাহলে ভ্যালুকে সংখ্যা দিয়ে গুণ করলে আমি এখানে মোট যেটা পাবো, কয়েন ভ্যালুর সঙ্গে সংখ্যা গুণ করলে মোট ভ্যালুটা আমি এখানে পাবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে প্রশ্নটা বলেছে একটি ব্যাগে 378টি কয়েন আছে, 378টি 1 টাকার কয়েন, 50 পয়সার কয়েন ও 25 পয়সার কয়েন নিয়ে, বাংলাটা তো যাচ্ছে তাই ভুল করে দিয়েছি আমি, একটি ব্যাগে, এটা হবে না, একটি ব্যাগে 1 টাকার 50 পয়সা ও 25 পয়সা কয়েন নিয়ে মোট 378টি কয়েন আছে। এ ব্যাগ হ্যাজ 378 কয়েন্স। তার মধ্যে কি কি কয়েন আছে, 1 টাকার কয়েন আছে, 50 পয়সার কয়েন আছে, আর 25 পয়সার কয়েন আছে। তারপর দেখো কি বলেছে, এবং তাদের মূল্যের অনুপাত, ভ্যালু, তাদের মূল্যের অনুপাত বলে দিয়েছে 13:11:7। তাহলে দেখো ভ্যালু রেশিও বলে দিয়েছে, ভ্যালু রেশিও কত রয়েছে, ভ্যালু 13, 11 আর 7। আর কি কি পয়েন্ট রয়েছে, কি কি টাকা রয়েছে, সরি কি কয়েন আছে, 1 টাকা রয়েছে, 50 পয়সার রয়েছে, আর 25 পয়সা রয়েছে। ঠিক আছে, বলছে 50 এবং মোট কতগুলি রয়েছে সেটাও বলে দিচ্ছে, মোট 378টি কয়েন আছে। বলছে 50 পয়সার কয়েন কতগুলি আছে সেটা আমাকে বের করো। দেখো ভালো করে বুঝবে, এখানে 13 টাকা যদি আমি ধরে নিই, 1 টাকা দিয়ে 13টা কয়েন, মানে 13 টাকা তৈরি করতে হলে আমাকে কতগুলো কয়েন লাগবে, এটা আমি নাম্বার রেশিও বের করছি। এরপর নাম্বার রেশিও মানে সংখ্যার অনুপাত, এটা ছিল ভ্যালুর অনুপাত, আমি বের করছি সংখ্যার অনুপাত। তাহলে দেখো 13 টাকা যদি তৈরি হয় তাহলে 1 টাকা দিয়ে কতগুলো কয়েন থাকবে, ওখানে 13টি কয়েন থাকবে, মানে 13। 11 টাকা যদি তৈরি হয় তাহলে 50 পয়সার কয়েন কতগুলো থাকবে বলো, 22টি। 22। আর 7 টাকা যদি তৈরি হয় তাহলে 25 পয়সার কয়েন কতগুলো থাকতে হবে, 28টা। এই অনুপাতটা পেয়ে গেলাম আমি, কয়েনের অনুপাতটা পেয়ে গেলাম, এটা 1 টাকার, এটা 50 পয়সার, এটা 25 পয়সার। এখন সংখ্যা পেয়ে গেছি, নাম্বার অফ কয়েন্স পেয়ে গেছি 378, আর অনুপাত পেয়ে গেছি আমি, তাহলে কোনটা কতটা রয়েছে বের করতে পারবো না। মোট কত হচ্ছে দেখো, 13 + 22 + 28 যোগ করলে কত হয়, 30, 50, 60, 65। তাহলে 65টার মান হচ্ছে 378। আমাকে বলেছে 50 পয়সার কয়েন কতগুলি আছে, 50 পয়সার কয়েন এখানে দেখছিলাম 22 রেশিও আছে, তাহলে 22-এর মান বের করো। এরপর এটা কাটাকুটি যাবে নাকি সেটা আবার দেখতে হবে। ঠিকঠাক করলাম, 65 তো হবে না, আমি ভুল করেছি নিশ্চয়ই। 30, 50, 63 হবে, 63 হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখো কাটাকুটি করো, এটা 6 6 দিয়ে যাবে, 6 6 6 6 3 18। দেখো আমি কি করে করলাম, 6 এখানে 8 দিয়ে শেষ হচ্ছে, এখানে 3 দিয়ে শেষ হচ্ছে, তো একমাত্র 3-এর সঙ্গে, ভালো করে ভাববে, 3-এর সঙ্গে কত গুণ করে আমি 8 পাই,
এক হচ্ছে 3-এর সঙ্গে একমাত্র 6 গুণ করলে 8 পাই। আর আর কোনো কিছু সংখ্যা গুণ করলে 8 পাই কি বলো? 5 না, তাহলে একমাত্র এটা 6 দিয়েই যাবে, কারণ এখানে অনুপাত মানে অ্যান্সার তো আর ফ্র্যাকশনে আসতে পারে না, এটা 6 দিয়েই যাবে। তুমি এরপর হিসাব করে দেখো, 6 3 18 আর হাতে হলো 1, 6 6 36 আর 1 37 মিলে যাচ্ছে, তাহলে 22 ইন্টু 6 মানে 6 দিয়ে 12 দিয়ে হাতে হলো 1, 6 দিয়ে 12 13, 132টি 50 পয়সার কয়েন আছে। দেখো তোমাদের হয়তো মনে হতে পারে যে স্যার অনেকটা বড় করে করাচ্ছে, বাট এটা কিন্তু তোমাদের হয়তো এখন বোঝাচ্ছি বলে এটা বড় মনে হচ্ছে, বাট আমি নিজে যখন করব তখন কিন্তু এতক্ষণ সময় লাগবে না। তুমি নিজে একবার ট্রাই করে দেখবে। আমি তোমাকে বের করতে বললাম যে কেন করলাম, এখানে নাম্বার রেশিও আমার কেন বের করলাম, না বের করলে কেন হবে না অঙ্কটা, এবং সেই নাম্বার রেশিওটা আমি কিভাবে বের করলাম, কি কি দিয়ে দিয়েছে, এই ডাটাগুলো অ্যানালিসিস করেই আমি কিন্তু বের করছি। এখানে আদার্স 1 কিছু টাকার যেটা টাকা ধরলেন এটাকে পয়সা করা যায়? এই টাকাটাকে হুম 1 টাকাটাকে যে 13 টাকাতে কনভার্ট। হ্যাঁ দেখো আমি এখানে এটা কি ভ্যালু রেশিও মানেটা কি বলতো, মানে বলছে যে এই একটা বক্স একটা ব্যাগ আছে, বলছে এই ব্যাগে যে 1 টাকা, ধরো 3টে খাপ আছে, এই ব্যাগটাতে 3টে খাপ আছে, 3টে খাপ আছে, এটা 1 টাকা দিয়ে পূর্ণ আছে, এটা 50 পয়সা দিয়ে পূর্ণ আছে, আর এটা 25 পয়সা দিয়ে পূর্ণ আছে। এখন বলছে এই 1 টাকার যে পয়সাগুলো রয়েছে এদেরকে যখন আমি গুনবো তখন পাবো 13 রেশিও মান। 50 পয়সার যে খাপে রয়েছে এই 50 পয়সাগুলোকে গুনবো তখন পাবো 11 রেশিওর মান, আর 25 পয়সাগুলোকে পাবো 7 রেশিওর মান, মানে 13:11:7 এই অনুপাতে রয়েছে। বিষয়টা বুঝতে পারলে? এটা কিন্তু টাকা, 13 টাকা বা 13 রেশিও তৈরি হচ্ছে 1 টাকার কয়েন দিয়ে, 11 রেশিও তৈরি হচ্ছে 50 পয়সার কয়েন দিয়ে, আর 7 টাকা তৈরি হচ্ছে 25 পয়সার কয়েন দিয়ে। বুঝতে পারলাম? এগুলো কিন্তু সব রেশিওতে কিন্তু, হ্যাঁ অ্যাকচুয়ালি 13 টাকা বলছি তার মানে এমনটা না যে এখানে 13 টাকাই রয়েছে, হতে পারে এখানে 26 টাকা রয়েছে, বা 13 3 গুণ 39 টাকা রয়েছে, বা তার, সেটা তো আমি যাচ্ছি না। এরপর আমি পুরো কনসেপ্টটা এখানে রেশিওতে যাচ্ছে, এতদূর পর্যন্ত আমি রেশিওতেই কথা বলেছি, এখানে আমি গিয়ে অ্যাকচুয়াল সংখ্যাতে এনেছি। ঠিক আছে, আমি কখনোই বলতে পারি না যে এখানে 13 টাকা রয়েছে, অ্যাকচুয়ালি 13 টাকা যদি থাকে তাহলে 11 টাকা থাকবে 50 পয়সা নিয়ে, 7 টাকা থাকবে 25 পয়সা নিয়ে। তুমি এটাকে 13টাকে 2 দিয়ে গুণ করে ভাবতে পারো, মানে এটা 26, এটা 22, এটা 14, এভাবেও ভাবতে পারো, তো ওইভাবে করার দরকার নেই। বিষয়টা বোঝা গেছে কিভাবে আমাদের অ্যাপ্রোচটা হবে। এখানে দেখো কি বলে দিয়েছে, নাম্বার বলে দিয়েছে, কতটি কয়েন আছে সেটা বলে দিয়েছে, মোট কয়েনের সংখ্যা বলে দিয়েছে, তাই টাইপটার আমি নাম দিয়েছি নাম্বার অফ কয়েন্স ইজ গিভেন। কখনো কখনো ভ্যালু দিয়ে দেবে যে ওখানে 300 টাকা রয়েছে, সব মিলে আসবো আমি অঙ্কে। কনসেপ্টটা ক্লিয়ার করতে করতে যাবে, ঠিক আছে? আর ভিডিওটা আজকেই সম্ভব হলে দেখে নিও, দেখবে খুবই সহজ, এগুলো অতটা খুব বেশি প্রেশার ক্রিয়েট করবে না অঙ্কগুলো। একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সা মিলে মোট 480টি মুদ্রা আছে। এখানে মুদ্রার সংখ্যা দিয়ে দিয়েছে ঠিক আগের মতনই, বলছে তাদের মূল্যের অনুপাত 5:3:1। তাহলে মুদ্রার সংখ্যার অনুপাত বের করো। এটা আরো সহজ বলে দিয়েছে, সংখ্যার অনুপাতটাই তোমার কাছে জানতে চেয়েছে। তাহলে দেখো মূল্যের অনুপাত মানে ভ্যালু দিয়ে দিয়েছে 5:3:1, আর এখানে কি কি পয়সা রয়েছে, 50 পয়সা রয়েছে, ঠিক পর পর লিখতে হবে কিন্তু, এখানে 50, এখানে 25, এখানে 10, তার মানে প্রথমে 50, তারপরে 25, তারপরে 10, পর পর লিখতে হবে। তুমি যদি আগে পিছু লিখে দাও তাহলে কিন্তু সর্বনাশ। ঠিক আছে, এই অনুপাতের সঙ্গে এটা কিন্তু ম্যাচ করে দেওয়া থাকে, তোমার মন গেল না আমি 10 পয়সা টাকা আগে লিখবো, এটা করলে কিন্তু হবে না। ওকে, এরপর দেখো 50 পয়সা মিলে 5 টাকা তৈরি হয়েছে, তাহলে কটা সংখ্যা রয়েছে 50 পয়সার? 10টা। আর হ্যাঁ কি না, তাহলে 25 পয়সার কটা রয়েছে? 12টা। 12টা। আর 10 পয়সা রয়েছে 10টা। 10টা। এটাই অনুপাত, এটাই উত্তর।
কারণ আমাকে মুদ্রার সংখ্যার অনুপাত বের করতে বলেছে। এবার প্রশ্ন হলো তুমি এই অপশনটা পাবে না খুঁজে। কেন? কারণ এখানে 2 দিয়ে কাটাকুটি যাবে, তো কাটাকুটি করেই তোমাকে কিন্তু অপশনে দেবে, মানে 5:6:5। দ্যাটস ইট। ঠিক আছে, তার মানে এখানে দেখো 480টি মুদ্রা রয়েছে, এটার কোনো মূল্যই নেই, কারণ আমাকে জানতে চেয়েছে এক মুদ্রার সংখ্যার অনুপাত বের করো। তোমাকে যদি বলতো যে 50 পয়সার কটি মুদ্রা রয়েছে বলো, 25 পয়সার কটি মুদ্রা রয়েছে বলো, তখন তোমার এই 480টা কাজে লাগতো। বিষয়টা বোঝাতে পারলাম? দেন এটা তোমরা নিজেরা করো, সেম অঙ্ক। চুয়াল্লিশ জন কানেক্ট হয়েছিল, 13 জন পালিয়ে গেল। হোয়াট ইজ দিস? দশ আগেকার সম্ভবত, পুষ্পা 80, মাধবী 80। হুম 80, ঠিক আছে। তাহলে দেখো 8, 4 আর 3 বারবার আমরা তো লিখে লিখে করবো না। 8 রয়েছে, এনে 1 টাকার মুদ্রা, তাহলে 8 অনুপাত হলো। 4 টাকা করছে 50 পয়সা দিয়ে, তার মানে 8 হবে আবার, 8টি, ঠিক আছে। আর 3 টাকা করছে 25 পয়সা দিয়ে, মানে 12টি। এটা কাটাকুটি করো 4 দিয়ে, 4 2 8, 4 2 8, 4 3 12, 2:2:3। এখন 280টি রয়েছে, তাহলে 5 আর 3 7, 280, এটা হচ্ছে 7-এর মান। এই ম্যাথগুলো আম- এসেছিল আপনার 12 সালে প্রাইমারিতে, আচ্ছা আচ্ছা, তাহলে ইন্টু পারিনি কিন্তু। 2 করে দাও, তাহলে 4 7 28 40 ইন্টু 2 80টি। দ্যাটস ইট। কিছু আছে অঙ্কগুলোর? কিচ্ছু নেই, কিন্তু সাহস করে করতে হবে। এরপর দেখো অন্য টাইপে যাচ্ছি। আগেতে কি দিয়ে দিচ্ছিল বলতো, যে ব্যাগেতে এতগুলো সংখ্যার মুদ্রা রয়েছে, মানে কতটি কয়েন রয়েছে, নাম্বার অফ কয়েন্স দিয়ে দিচ্ছিল। এখানে কিন্তু নাম্বার অফ কয়েন্স দেবে না, এখানে বলবে টাকা পয়সা যা আছে সব মিলে 180 টাকা হচ্ছে, বা 200 টাকা হচ্ছে, বা 300 টাকা হচ্ছে। বিষয়টা বুঝতে পারো ভালো, বিষয়টা ভালো করে বুঝবে, পার্থক্যটা দেখো। আগে দিচ্ছিল যে আমি 1 টাকার সংখ্যা, 2 টাকার সংখ্যা, 50 পয়সার সংখ্যা, 10 পয়সার সংখ্যা সব যদি গুনি, তাহলে এত টি পাবো, টি, এত টি। আর এখানে বলছে যে সংখ্যার মূল্যগুলোকে যদি আমি যোগ করি, তাহলে 180 টাকা পাবো, মানে ভ্যালিউটা দিয়ে দিচ্ছে। তাহলে বলেছে দেখো একটি ব্যাগে 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সার কয়েন মিলে মোট 180 টাকা রয়েছে, এবং এখানে কয়েনের সংখ্যার অনুপাত বলে দিয়েছে 2:3:4। তাহলে নাম্বার অফ কয়েন রেশিও, এটা আমরা আগেতে কিন্তু বের করছিলাম, তাই না? এখন এটা প্রশ্নে দিয়ে দেবে, মানে তোমাকে একটা অফ করবে আর দুটো মান দিতেই হবে, না হলে করতে পারবে না। 2:3:4, এটা হচ্ছে সংখ্যার অনুপাত। মানে আমি এভাবে ধরতে পারি যে ওখানে যদি দুটি দুটি 1 টাকার কয়েন থাকে, তাহলে 3টি থাকবে 50 পয়সার কয়েন, আর 4টি থাকবে 25 পয়সার কয়েন। বোঝাতে পারলাম? কোথা থেকে পাচ্ছি এগুলো? এখানে বলেছে দেখো, ঠিক আছে। এখন আমি এরপর কি করব, আমাকে এখানে বলেছে মূল্যটা, নাম্বার অফ কয়েন রেশিও জানি, কি কি কয়েন আছে জানি,
তাহলে ভ্যালু রেশিও বের করতে পারবো না? কেন পারবো না? দেখো এখানে বলেছে দুটি কয়েন আছে 1 টাকার। এখানে বলেছে দুটি কয়েন আছে 1 টাকার। তাহলে দুটি কয়েন যদি 1 টাকার থাকে তাহলে ক টাকা রয়েছে ওখানে? তুমি বলে 2 টাকা রয়েছে। ভ্যালু বের করছি আমি, ভ্যালু রেশিও বের করছি। তারপর তিনটি যদি 50 পয়সার কয়েন থাকে তাহলে ওখানে কত টাকা রয়েছে? তুমি বলবে 1.5 টাকা রয়েছে। দুটো 50 পয়সা মিলে 1 টাকা হয়, আর একটা 50 পয়সা মানে 1 টাকা 50 পয়সা, সেটাকে 1.5 টাকা। 1.5 টাকা মানে কি? 1/1 তো এভাবে লিখতে পারি, বা 3/2 লিখতে পারি। 3/2 টাকা রয়েছে। আবার দেখো চারটি যদি 50 পয়সার কয়েন থাকে, আসলে কিন্তু চারটা নয়, আমি ধরে নিচ্ছি চারটি রয়েছে, কারণ অনুপাতে পেয়ে যাবো তো আমি। ঠিক আছে, চারটি যদি 25 পয়সা থাকে তাহলে তুমি বলবে 1 টাকা রয়েছে। একটা জিনিস লক্ষ্য করতে হবে এখানে, কি বলতো, এখানে দেখো আমি সব টাকাই কিন্তু বের করেছি। এখানে তোমার মনে হতে পারে 50 পয়সা তিনটি রয়েছে, তাহলে 150 পয়সা করে দিই। দেখো এভাবেও তুমি করতে পারো, না করার কিছু নেই। 60 দুটি বলো। 60 অ্যান্সার। দেখছি দুটি 1 টাকার কয়েন আছে, তার মানে 200 পয়সা রয়েছে, তুমি এভাবে ভাবতে পারো। পয়সায় করলে সবগুলো পয়সাতে নিয়ে যেতে হবে। তিনটি 50 পয়সা রয়েছে, তার মানে তুমি বলতে পারো এখানে 150 পয়সা রয়েছে। আর চারটি 25 পয়সা রয়েছে, তার মানে তুমি বলতে পারো এখানে 100 পয়সা রয়েছে। এটার কাটাকুটি করে যা পাবে, উপরটার কাটাকুটি করে তুমি তাই পাবে। দাঁড়াও এটাকে মুছে দিয়ে যে কোনো একটা করাই, এমনি কনফিউশন পড়ে যাবে। তারপর নিচের এই 2 টাকা আমি সরাবো, এই টাকাগুলোকে সরিয়ে দিচ্ছি, ঠিক আছে। নিচের 2 টাকা সরাবো, তাহলে কত দিয়ে গুণ করবো? অনুপাতটাকে 2 দিয়ে গুণ করবো। তাহলে 4:3:1, সরি 2 দিয়ে গুণ করছি। অর্থাৎ সংখ্যার মানে মূল্যের অনুপাতটা আমি পেয়ে গেছি। এখানে আছে কত টাকা? 180 টাকা। এটা কতর মান? 4, 3, 2 মানে 4 আর 3 7 আর 2 9 মান। আমাকে বলেছে 50 পয়সার কয়েন কতগুলি আছে বের করো। এখানে 50 পয়সার মূল্য দেখো 3, তাহলে মূল্যটাকে বের করি। 3 9 2 18 মানে 60। 60টি কিন্তু উত্তর না। কেন? কারণ 60টি হচ্ছে কি, এনে 60টি না, এনে 60 টাকা তৈরি হচ্ছে 50 পয়সার কয়েন দিয়ে। ওই ব্যাগটাতে 60 টাকা তৈরি হচ্ছে 50 পয়সার কয়েন দিয়ে। আমি এখানে 4:3:2, এটা কিন্তু কয়েনের অনুপাত না, এটা হচ্ছে ভ্যালু, কয়েনগুলো দিয়ে যে টাকাটা তৈরি হচ্ছে তার অনুপাত। তার মানে এটা 1 টাকা, এটা 50 পয়সা, এটা 25 পয়সা, ঠিক আছে। এখানে যে 3 রেশিওর মান বের করলাম 60 পেলাম, এই 60 টাকাটা কি 50 পয়সাগুলোকে যদি আমি এক জায়গায় জড়ো করি, তাহলে যে অ্যামাউন্টটা আমার তৈরি হবে 50 পয়সা দিয়ে, সেটা হচ্ছে 60 টাকা। তাহলে বলেছে কতগুলি কয়েন আছে, কতগুলি কয়েন আছে, কি করবে? কতগুলো কয়েন আছে বলো তো দেখি। 50 পয়সার কতগুলি কয়েন আছে? 120। 120টা। 120। ঠিকঠাক, বোঝা গেছে। এখানে দেখো আমরি কিছু আমি ভাবি নাই, কিন্তু প্রশ্নে যেটা বের করতে বলেছে সেটাই আমি করেছি। তুমি 60 পেলে, সঙ্গে সঙ্গে 60টি উত্তর করে দিলে, তা কিন্তু না। তুমি ভাবো, দেখো কি বলেছে, আর আমি কি থেকে কি বের করছি সেটা দেখো। আমি কি থেকে কি বের করছি সেটা আগে দেখো ভালো করে। আমি ভ্যালু, এখানে ভ্যালু দিয়েছে 180, তাই আমি ভ্যালুর অনুপাত দিয়ে এটা বের করছি। তাই যেটা আমার ফাইনালে কেটে কুটে পাবো সেটা ভ্যালুই পাবো, নট নাম্বার, সংখ্যা পাবো না। ইজ ইট দাদা ক্লিয়ার? 180 কি করে 120 কি করে এলো? 180 হতো তো। অনুপাত তো 3 আছে, 2:3। এই কয়েন এখানটা এখানে তুমি চলে গেছো নাকি? হ্যাঁ। এই অনুপাতে কেন গেলে? দেখো কার সঙ্গে কার তুলনা করছি ভালো করে বুঝবে। এখানে ছিল কয়েনের সংখ্যা, নাম্বার, আর এখানে 180টা কি ভ্যালু। তাহলে ভ্যালুর সঙ্গে তুমি নাম্বারের তুলনা করতে পারো না, ভ্যালুর সঙ্গে তুমি ভ্যালুর তুলনা করবে। এখানে ভ্যালুর অনুপাত কত পেয়েছি? এটা, এটা হচ্ছে ভ্যালুর অনুপাত, ভ্যালু মানে 4 টাকা 3 টাকা 2 টাকা।
আর এটা কি 2টি 3টি 4টি, এখান থেকে আমি আচ্ছা ভ্যালুতে নিয়ে এলাম, ভ্যালু থেকে আমি আবার ভ্যালুতেই যাব 60 টাকা, মানে এখানে যে 180 টাকা রয়েছে 4 দিয়ে গুণ করলে এটা 80 টাকা। আমি এভাবে বলছি, দাঁড়া একটু দাঁড়াও, 60 আর এখানে 2 40, মানে 80 টাকা তৈরি হবে 1 টাকার কয়েনগুলো দিয়ে, 60 টাকা তৈরি হবে 50 পয়সার কয়েনগুলো দিয়ে, 40 টাকা তৈরি হবে 25 পয়সার কয়েনগুলো দিয়ে। বুঝতে পারলে? তাহলে 60 টাকা যদি 50 পয়সার কয়েনগুলো দিয়ে তৈরি হয় তাহলে কতগুলো কয়েন রয়েছে? 120টা। যদি বলতো 25 পয়সার কয়েন বের করো, তাহলে 40 টাকা তৈরি হচ্ছে 25 পয়সার কয়েন দিয়ে। তাহলে কতগুলি 25 পয়সার কয়েন রয়েছে এরপর তোমরা বলো। 160টা। 160টা। আর যদি বলে 1 টাকার, তাহলে 80টা। এখন যদি প্রশ্নে বলতো যে মোট কতগুলি কয়েন রয়েছে বের করো, তাহলে তুমি বলতে 80টা রয়েছে 1 টাকার কয়েন, 120টা রয়েছে 50 পয়সার কয়েন, আর 4 × 16 160টা রয়েছে 25 পয়সার কয়েন। তাহলে এদের যোগ করে দাও, তাহলেই পেয়ে যাবে। এদিকে 200, এদিকে 300, 360। ঠিকঠাক? দেন ঠিকঠাক। এটা তোমরা নিজেরা করো, আমি একটু আসছি। কনফিউশন হয়ে যাচ্ছে না তো? দেখবে। দাদা আমি লেফট হচ্ছি, হ্যাঁ ঠিক আছে। সরষা তুলবো। ব্যাগে মোট কতগুলি কয়েন আছে এটা জানতে চেয়েছে, মানে মোট আলাদা আলাদা করে আমাকে সবগুলো কিন্তু বের করতে হবে।
হ্যালো, চলো, এতক্ষণ সময় দেওয়ার কিছু নেই এটাতে। 2, 3, 4 সংখ্যার অনুপাত বলেছে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা। তাহলে যদি দুটি যদি 50 পয়সা থাকে তাহলে 100 পয়সা হবে ভ্যালুটা। তিনটি যদি 25 পয়সা থাকে তাহলে 75 পয়সা হবে। দেখো দেখো, এরপর দেখো, তোমরা আর সলভ করতে চাও না, টাকা ওইদিকে। চারটি যদি 10 পয়সা থাকে তাহলে 40 পয়সা, সরি 40। কাটাকুটি করো, পি গুলোকে আমি সরিয়ে দিচ্ছি। 5 দিয়ে যাবে, 5 20 100, 5 15 75, 5 8 40, 20:15:8। এগুলো কি? এগুলো ভ্যালু রেশিও পেলাম। ভ্যালু বলেছে 90 টাকা রয়েছে। আচ্ছা, কোথাও কি ঠিকঠাক লিখেছি? 90 টাকা, 50 পয়সার দুটি মানে 100 পয়সা, ঠিক আছে। 25 পয়সার তিনটি 75, ঠিক আছে। 10 পয়সা রয়েছে চারটি মানে 40, 5 8 40, 5 15 75, 5 20 100, 8 তো যাচ্ছে না, ঠিক আছে। তাহলে দেখো 90 ডিভাইডেড বাই 20 প্লাস 15 কত হচ্ছে? 35। 35, আর 43। আর দিকে 8, এটা বাজে 13, 43। 43 এটা হচ্ছে এক রেশিওর মান। এখানে গিয়ে অনেকের প্রবলেমটা হয়েছে, আমি বুঝতে পারছি। কারণ দেখো, যখনই তুমি ফ্র্যাকশন পেয়ে গেছো তোমার মনে চিন্তা হয়ে গেছে এই কি করে কি হবে, তাই তো? তো দেখো, আই থিঙ্ক, হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম, হয়ে যাবে মনে হচ্ছে। দেখি এরপর কাটাকুটিতে কোথাও মিস্টেক হলো কিনা। ওহো, অঙ্কটা আমি ভুল দিয়েছি তো। স্যার ভুল না সিটা হইলে 4 জায়গায় 5 করলে হতো না? হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি অঙ্কটা ভুল আছে আমার নোটে, যেটা রয়েছে এটা 4 হবে না বস, এটা 5 হবে। এটা 5 হবে, তাই তো বলছি, নিচেটা কাটছে না কেন? কাটবে, 5 হবে, ঠিক আছে। এটা আগে করেছো নাকি অঙ্কটা কোথাও? না স্যার, দেখেই মনে হলো অঙ্কটা একটু মানে আসছে, মিলছে না না হলে। হুম হুম হুম, ঠিক আছে। 5 10 মানে কেটে একটা সহজ সরল, এত কঠিন আসবে না, সেটাও আমি বলছি, ওই জন্যই থমকে গেলাম আমি, ঠিকঠাক দিয়েছি কিনা। 5 দিয়ে আবার যাবে, 5 4 20, 5 3 15, 5 2 10, 4:3:2। এরপর করো হবে 90, এটা হচ্ছে কত মান? 4 3 7 আর 2 9, মানে হচ্ছে 10। তাহলে দেখো, এটা 25 পয়সা, বাড়ি 50 পয়সার ঘর ছিল, এটা একবার লিখে নি, নাহলে বুঝতে পারবে না। 50 পয়সা, এটা 25 পয়সা, এটা 10 পয়সা। তাহলে 4 4-এর মান কত হবে? 40 টাকা। এটা 3-এর মান কত হবে? 30। এটা 2-এর মান কত হবে? 20। তাহলে 40 টাকা 50 পয়সা দিয়ে তৈরি রয়েছে, তাহলে কতগুলি রয়েছে? 80টি। এটা 30 টাকা 25 পয়সা দিয়ে তৈরি হয়েছে, মানে কতগুলি রয়েছে? 120টি। 4 দিয়ে গুণ করছি। আর 20 টাকা 10 পয়সা রয়েছে, তার মানে কতগুলি রয়েছে? 200টি। এরপর যোগ করো, মোট সংখ্যা বলেছে কতগুলি কয়েন আছে। তাহলে 120, এখানে 80, 200 200 400, ব্যাগে মোট 400টি কয়েন আছে, ঠিক আছে। একটু ভুল ছিল, ওই জন্য হয়তো এটা একটু অনেকে বুঝতে ফেঁসে গেছে পারলাম না। প্রবলেমে। কোন জায়গাটা বলো? এই যে আপনার 80 করলেন, এখানে 10-এ 120। ও আচ্ছা আচ্ছা, এই 4:3:2 এটা বুঝতে পেরেছো তো? স্যার একবার প্রথমে প্রথম পয়সা থেকে করলেন, করান তো। তারপরে এটা কাটাকাটি করলেন, তো প্রথম থেকেই করাচ্ছি, দেখো। হ্যাঁ হ্যাঁ। প্রথমে এটাকে 5 করে নাও, 4টাকে। এখানে বলেছে নাম্বার অফ কয়েন কত? 2:3:4। নাম্বার অফ কয়েন, কি কি কয়েন রয়েছে? 50 পয়সা, এইটাই লাস্ট টাইপ আজকে, আর 10 পয়সা। স্যার আবার তো 4 5:3:5 লিখে ফেলেছেন। তো। স্যার 4 লিখে ফেলেছেন, 2:3:4। ঠিক আছে, দেখো এরপর আমি ধরে নিচ্ছি দুটি 50 পয়সা রয়েছে। তাহলে তুমি বলতে পারো 1 টাকা, বা বলতে পারো 100 পয়সা,
আমি ঠিক আছে, তুমি যেটা বলছো সেটাই লিখছি। 1 টাকা। 3টি 25 পয়সার কয়েন রয়েছে, তাহলে তুমি বলে 75 পয়সা রয়েছে। আর এখানে 5টি 10 টাকা রয়েছে, 10 পয়সা রয়েছে, তার মানে তুমি বলবে 50 পয়সা রয়েছে। এরপর দেখো এগুলো এটা রয়েছে টাকায়, এটা পয়সা, এটা পয়সা। তো আমি যখন বলেছিলাম অনুপাত যখন বের করবে তখন এককগুলো কি হতে হবে, সেম হতে হবে। তাহলে 1 টাকাকে ধরে আমি অনুপাত করে দিতে পারি না, তাহলে এই 1 টাকাকে আমি কি লিখবো, এখানে 100 পয়সা লিখবো। পিপি গুলো কেটে যাচ্ছে। এরপর আমি এটা কাটছি 25 দিয়ে। 4 25 100, 3 25 75, 25 2 50। এই 4 3 2 এগুলো কি পেলাম বলতো, এগুলো পেলাম ভ্যালু রেশিও। 2 3 5 এটা কি ছিল, নাম্বার রেশিও। এখন প্রশ্নে বলেছে মোট টাকা রয়েছে 90 টাকা, 90 রুপিস রয়েছে। তাহলে 90 এর মান কত, 4 আর 3 7 আর 2 9, 9 হচ্ছে 90 এর মান। তাহলে 4 এর মান কত হবে, এটা যদি আমি কাটাকুটি করি 10, 10টা কি 1 রেশিওর মান হচ্ছে 10, তাহলে 4 রেশিওর মান 40, 3 রেশিওর মান 30, 2 রেশিওর মান 20। এই 40 30 20 এগুলো কি, এগুলো হচ্ছে টাকা। 40 টাকা রয়েছে, এটা এখানে 30 টাকা, এখানে 20 টাকা। 40 টাকাটা কিভাবে তৈরি হচ্ছে, 50 পয়সার কয়েন দিয়ে তৈরি হচ্ছে। 30 টাকাটা কিভাবে তৈরি হচ্ছে, 25 পয়সার কয়েন দিয়ে তৈরি হচ্ছে। 20 টাকাটা কিভাবে তৈরি হচ্ছে, 10 পয়সার কয়েন দিয়ে তৈরি হচ্ছে। এখন 50 25 10 পেলাম কোথা থেকে, এই তো উপরে লিখেছে না, এরই তো অনুপাত পেয়েছি আমি। এখানে যে ভ্যালুটার অনুপাত পেয়েছিলাম 4:3:2, কাদের কাদের অনুপাত, 50 পয়সা 25 পয়সা 10 পয়সা, এটাই 50 পয়সা 25 পয়সা 10 পয়সা। এখন তোমাকে বলা হচ্ছে যে মোট ব্যাগে কতগুলি কয়েন আছে। তাহলে কতগুলি কয়েন আমাকে সেটা জানার আগে আমাকে দেখতে হবে যে 50 পয়সার কয়েন কতগুলো আছে, 25 পয়সার কয়েন কতগুলো, 10 পয়সার কয়েন কতগুলো আছে, তাহলেই তো মোট বলতে পারবে। তাহলে 40 টাকা যদি 50 পয়সার কয়েন দিয়ে তৈরি হয়, তাহলে তুমি বলো ব্যাগে কত টাকা রয়েছে, কতগুলি কয়েন রয়েছে 50 পয়সার। তুমি বলবে 80টি কয়েন আছে, সেজন্যই তো 80-র অর্ধেক করে দিয়ে 40 পাচ্ছি। 30 টাকা যদি 25 পয়সার কয়েন দিয়ে তৈরি হয়, তাহলে কতগুলো কয়েন আছে, তুমি বলবে 120টা। এরপর কি করে হিসাবটা বের করবে দেখো, 4টা কয়েন দিয়ে 1 টাকা তৈরি হয়, 4টা 25 পয়সার কয়েন দিয়ে 1 টাকা তৈরি হয়, এখানে 30 টাকা তৈরি হচ্ছে, তাহলে 30 × 4। এটা দেখো 50 পয়সা, দুটি 50 পয়সার কয়েন দিয়ে 1 টাকা তৈরি হয়, তাহলে 40 টাকা তৈরি হবে, 40 × 2। 10টি 10 পয়সার কয়েন দিয়ে 1 টাকা তৈরি হয়, তাহলে 20 টাকা তৈরি হবে, 20 × 10 মানে 200। এগুলো যোগ করে দাও, বোঝা গেল? লাস্ট অঙ্ক। A bag contains 1 rupees 50 paisa and 10 paisa. Total value is 34.5. Number of the coin. বলো। তোমাদের যখন আমি প্র্যাকটিস করাবো তখন এই অনুপাত সমানুপাত থেকে কিভাবে নাম্বার সিস্টেমের অঙ্ক করা যায় দেখাবো। কনসেপ্টটা আগে তৈরি করো, কনসেপ্টটা তৈরি করলে তুমি নিজেই পারবে। একটা অঙ্ক আমি আজকে করাবো এটার পরেও, এখানে হয়তো নোট ডাউন করা আছে কিনা জানি না। তো দেখো এটা আমি সলভ করে দিচ্ছি, হ্যাঁ না এটা তোমরা নিজেরা সলভ করে নেবে পরে, ঠিক আছে? দেখি 1 মিনিট দাঁড়াও তো, অঙ্কটা আমি দিয়েছি কিনা একবার দেখি। স্যার সেই টাইপ 6 এর একটু স্যার অঙ্কটা দেখিয়ে দেবেন একটু শেষেরটা। হুম একটু দাঁড়াও। এই অঙ্কটা তোমরা বাড়িতে করে নেবে, ঠিক আছে? এটার উত্তর 30 সম্ভবত হবে, 30, ঠিক আছে? বাড়িতে করে নেবে। আমি একটা অঙ্ক দিচ্ছি, লিখো। আমি লিখছি, তোমরা দেখো।
2 bags A and B, দুটো ব্যাগ আছে, আমি শর্টে লিখছি, হ্যাঁ, A and B দুটো ব্যাগ আছে, ঠিক আছে। নাম্বার অফ কয়েন্স রেশিও, নাম্বার অফ কয়েন্স রেশিও মানে এই ব্যাগে যে মুদ্রা রয়েছে তাদের সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 3:2। বলছে ইন ব্যাগ এ 2 rupees and 5 rupees, in bag A, এক মিনিট, তো নাম্বারটা 5 coins, এখানে আমার কাছে শর্টে অঙ্কটা লেখা রয়েছে, আমি ঠিক অঙ্কটা আবার বুঝতে পারছি না আমার নোটই। ইন ব্যাগ এ ড্যাশ স্যার আপনি ডেটাগুলো দিয়ে দিন। না ডেটাগুলো আমি দিচ্ছি, কিন্তু ব্যাপারটা তো এক্সপ্লেন করতে হবে না, আমি এরপর শর্টে লিখেছি কখন, এখন আমার মাথায় আসছে না আমি কিভাবে শর্টে কি এক্সপ্লেন করে লিখেছিলাম। ইন ব্যাগ এ ড্যাশ ইজ 2 rupees, এখানে জায়গাটা কেটে দিয়েছি, কি কেটেছি আমার কাছে অ্যাকচুয়ালি, আমি বাড়ি এসেছি বুঝলে তো, এটার পিডিএফ আমার কাছে রয়েছে, আমি পিডিএফ দেখে পড়াচ্ছি, এরপর খাতা থাকলে ঠিক বোঝা যেত। ইন ব্যাগ এ কি ড্যাশ ইজ 2 rupees বি, এক মিনিট দাঁড়া, হ্যাঁ, ডেট টু বি, নাও দ্য লিস্ট অফ কয়েন্স, নাও ফাইন্ড দ্য, এটা পরে আমি তোমাদের করাবো, থাক আজকে থাক, এটা ঠিক আমিও বুঝতে পারছি না, আমার লেখাটা হেজি হয়ে গেছে, জায়গাটা একটা পয়েন্ট মিস হচ্ছে বারবার, ঠিক আছে। তো আজকে আমি স্যার এখানে একটু শেষ দেখিয়ে করছি। দিন টাইপ 6 এরটা। দেখছি। এরপরে মিসলেনিয়াস রয়েছে, মিসলেনিয়াসে মোটামুটি 14টার মতো অঙ্ক রয়েছে। এতক্ষণ যেটা করলাম মোটামুটি ভাবে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এরপর এইগুলোই আমরা ভেঙে বাকি অঙ্কগুলো সলভ করব, মিসলেনিয়াস নানাবিধের অঙ্ক এখানে থাকবে। হ্যাঁ, এরপর তুমি যেটা বলছো টাইপ অনুপাত 6 এর কি সমানুপাত বলছো শেষ বলো। হুম নাজিমুল্লাহ, হুম অনুপাত সমানুপাত শেষ হয়ে গেল। হুম কিছু টাইপ রয়েছে, একটা দুটো অঙ্ক, সেগুলো তুমি মিসলেনিয়াসে পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, একটা অঙ্ক আছে ওই গোল্ডের ক্ষেত্রে, প্রাইস অফ গোল্ড ভেঙে দিলে ওয়েট নষ্ট হয়ে গেলে, এরকম একটা অঙ্ক আছে, বলো ওটা খুঁজছো তুমি? হয়, বলো কোনটা বলছো এরপর বলো। স্যার একদম শেষেরটা ওই এ ও বি আয়ের অনুপাত 2:3, তাদের খরচের অনুপাত 5:9, ওই অঙ্কটা। তারা হ্যাঁ স্যার প্রত্যেকে এটা। 600 টাকা করে সঞ্চয় করলে বিয়ের খরচ কত হবে, তাই তো? স্যার আমি যদি ডিটেলস মেথডে করি এটা, আপনি যেমন আগের অঙ্কটাতে করিয়েছিলেন যে 2x টা যদি তার ইনকাম হয় এবং যদি সে 600 টাকা খরচ করে, হুম অর্থাৎ 2x মাইনাস 600, এইভাবে যদি অঙ্কটা করা যায় তাহলে এই তো আমি করছি, কিভাবে দেখো 2x মাইনাস, explain আমি ধরে করবেন? নিচ্ছি a এর আয় 2x টাকা, b এর আয় 3x টাকা, ঠিক আছে। এরপর তারা প্রত্যেকে 600 টাকা করে সঞ্চয় করে, মানে এও 600 টাকা করে আর এদিকে বিও 600 টাকা সঞ্চয় করে, তাহলে এটা অনুপাত, এই অনুপাতটা বলে দিয়েছে কত, 600 টাকা খরচ হয়ে গেলে তাদের খরচের অনুপাত, আচ্ছা 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 সঞ্চয় করে, হ্যাঁ সঞ্চয়টা বাদ দিচ্ছি, খরচের অনুপাত পাবো 5/9। তো এখান থেকে x এর মান বের করো, দেখো কিভাবে বের করবে। 9 2 800 18, চলে 3 আসছে, 5 15, আসছে না? 800 আসছে। 3x সমান, 3x সমান কত পাচ্ছি দেখো, 2400। 4/2400, তাহলে x সমান কত হবে, 800। 800। নিয়ে পর বলো কি হয়েছে। এখানে স্যার আপনার 600 বেরিয়েছে আর এখানে 800, ওই কারণে স্যার একটু প্রবলেম হচ্ছে। এটা এটা আলাদা না টাইপের না স্যার অঙ্ক, 600 না, এটা স্যার 200 আই থিঙ্ক হবে। হ্যাঁ 200। কোনটা এখানে 200? আর এর মান 200 ও বেরিয়েছে আর আচ্ছা এখানে আচ্ছা, 800 এখানে বেরোচ্ছে। এখানে আর এর মান 200 বেরোচ্ছে আর এখানে হুম বলছো হুম। x এর মান 800 বেরোচ্ছে, দ্য কনফিউশন ইজ দ্যাট, তাই তো। হ্যাঁ স্যার। এখন তুমি বলো, তুমি x ধরে করলে, হ্যাঁ x ধরে করে তুমি সম্পূর্ণ উত্তর এখনো পাওনি, এখনো সম্পূর্ণ উত্তর কি বলেছে, b এর খরচ কত, b এর খরচ তুমি কিভাবে বের করবে, b এর স্যার ওই খরচ দেখো, b এর আয় কত আগে বলো, বি এর তুমি আই তো আগে আপনার আমারটা 3x। ভুলে যাও, তুমি x ধরে যেটা করেছো সেটাই আগে চিন্তা করো, b এর আয় কত, হ্যাঁ বি এর আই 3x। 3x, 3x, a এর 2x, b এর 3x, তাহলে 3 8 24 হ্যাঁ হচ্ছে b এর আয়। হ্যাঁ হ্যাঁ। b এখানে জানতে চেয়েছে b এর খরচ,
আর বি সঞ্চয় করে 600 টাকা। তাহলে আমি যদি বি এর আয় হ্যালো থেকে সঞ্চয় বাদ দিই তাহলে পাবো 1800। এই 1800 টাকাটা হবে বি এর কি আচ্ছা খরচ, আর এখানে আমি বি এর খরচ খরচ কি পেয়েছিলাম 1800 টাকা। হুম 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 তাহলে আমার হুম। প্রসেসে একটা কোথাও ভুল আছে যেটা তুমি ধরেছো, তোমার প্রসেসে 800 না স্যার আসছে। ভুল নেই এখন মানে না না মানে ভুল না ঠিক আছে। তো একটা জিনিস ভালো করে বুঝবে, দুটো প্রসেস কিন্তু দুটো রকমের। এখানে আর আচ্ছা আচ্ছা এই রেশিওটা আমি এখানে ব্যালেন্স করেছি বলে হয়েছে। এখানে হুম দেখো হুম 2-3 রেশিও নিয়ে আমি কিন্তু কাজ করি নাই, আমি এটাকে 4 দিয়ে গুণ করে 8-12-তে গেছি। রেশিও আমি শিফট করেছি, রেশিও আমি আচ্ছা আচ্ছা শিফট করেছি। কত দিয়ে গুণ করে শিফট করেছি বলতে পারবে? 4 দিয়ে গুণ করে। সেই জন্য এখানে 4 গুণ ভ্যালু চলে আসছে, কারণ আমি আগে তো 4 দিয়ে গুণ করে রেখেছি, তো ভ্যালুটা কম হবে। বিষয়টা হুম বুঝে হুম যাচ্ছে? ঠিক আছে, হ্যাঁ তোমার স্যার হ্যাঁ যেটা রয়েছে সেটাও ঠিক, তবে এমনটা ভাববে না যে এখানে আর এর মান যা আসবে এখানে এক্স এর মান তাই আসবে, এটা সম্পূর্ণ আলাদা জিনিস। ঠিক আছে, সেটাই ভাবছিলাম স্যার তো একই আসার কথা হ্যাঁ মিলছে ঠিক না আছে, কেন ভালো ওই জন্য জিনিস, বললাম। ভালো করেছো, ভাববে, এরকম ভাবতে হবে। তুমি ঠিক ভাবো, আছে অঙ্ক নিয়ে ভাবো, অঙ্ক নিয়ে যত ভাববে দেখবে অঙ্কটা আর কঠিন বলে কিছু মনে হবে না। অঙ্ক অ্যাকচুয়ালি পাজেল টাইপের। তুমি অঙ্কগুলোকে দেখে সলভ করার চেষ্টা করো যে কি বলতে চেয়েছে, ওরা যে ডাটাটা দিয়েছে সেই ডাটার ভেতরে কি আমার লুকিয়ে আছে যে অন্য আরেকজন করে দিচ্ছে আমি পারছি না। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড? এটা তো যখন তুমি বুঝতে পারবে তখন প্রত্যেকটা অঙ্কই তুমি করতে পারবে। ঠিক আছে।